আসসালামু আলাইকুম প্রিয় তারকা শিক্ষার্থীরা, বাংলা প্রথম পত্রের ম্যারাথন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আর তোমরা দ্রুত ক্লাসটাতে যুক্ত হয়ে যাও, আমরা অল্প কিছুক্ষণের মধ্যে ক্লাস শুরু করে দেবো। ওকে, সবাই দ্রুত যুক্ত হও, ফ্রেন্ডদেরকে মেনশন করো। আজকে তোমরা ম্যারাথন ক্লাসের যদি আমি বেসিক বলি, তাহলে আজকের ম্যারাথন ক্লাসটা একটু অন্য ধারার হবে। আমরা এমসিকিউ বেসড প্র্যাকটিস করব। বাট ভাইয়া সমস্যা তো এমসিকিউ এ মাত্র কত? এমসিকিউ এ মাত্র 30 মার্ক, আর সৃজনশীলে 70 মার্ক। তাহলে আপনি কি সৃজনশীল টাচ করবেন না? হ্যাঁ, সৃজনশীলও টাচ করব, বাট এখানে কিছু কথা আছে। তোমরা সবাই দ্রুত ক্লাসটাতে জয়েন করে নাও, আর আমি 5 মিনিট তোমাদেরকে সময় দেব ক্লাসটাতে জয়েন করার, এবং তারপরে আমরা মূল আলোচনায় খুব একদম ভিতর থেকে ঢুকে যাব। কি কি আলোচনা হবে সবই হবে, শুধুমাত্র তোমাদেরকে ফ্রেন্ডদেরকে সাজেশন করো। এবং আজকের ক্লাসটা তোমাদেরকে আমি জাস্ট একটা এইম দিব, তোমরা শেয়ার করবে নিজেদের ইচ্ছা মতো। যদি 500 শেয়ার করে ফেলো, তাহলে তোমাদের জন্য পিডিএফ সাজেশন আই এডুকেশনের অফিসিয়াল যে গ্রুপ আছে, আবারও বলছি, কোথায়? আই এডুকেশনের অফিসিয়াল ফেসবুক গ্রুপ যেটা আছে, সেটাতে জয়েন হয়ে থাকো। ক্লাস শেষে সর্বোচ্চ 10 মিনিটের মধ্যে আমি তোমাদেরকে সাজেশনের পিডিএফের লিঙ্ক দিয়ে দিব, ঠিক আছে? তো তোমরা দ্রুত ক্লাসে জয়েন করো এবং ফ্রেন্ডদেরকে মেনশন করে ফেলো, ঠিক আছে? ওকে, আর 5টা মিনিট তোমাদেরকে সময় দিই। হ্যাঁ, অনেক দিন পর আমি তোমাদের সামনে আসলাম, অনেক দিন পর স্বর্ণ ভাইয়ের ক্লাস এবং এইচএসসি 24 ব্যাচ তোমাদের সাথে অনেক আলোচনা আছে। কেননা এই বাংলা প্রথম পত্র খুব সহজ মনে হয়, কিন্তু এই সহজ জিনিসটাই কোপ আপ তোমরা করতে পারো না। এমসিকিউ এ যদি বলো, যত ভালো কলেজ আছে, বাংলা প্রথম পত্রে অ্যাভারেজ মার্ক কত জানো? এমসিকিউ এ 24, 23 থেকে 24 খুব ভালো করলে কেউ 27 মার্ক তুলতে পারে। তাহলে এই যে বাকি 7টা মার্ক, এই 7টা মার্ক সবাই পায় না কেন? কারণ বাংলা প্রথম পত্র আড়ালে দেখতে খুব সুন্দর লাগে, খুবই সহজ, আরে পড়লেই তো হুবহু কমন চলে আসবে। কিন্তু ইন দ্য মিন টাইম কী হয়ে যায় জানো? ইন দ্য মিন টাইম ওখানে বেশ কিছু কনফিউজিং কোশ্চেন থাকে, যেগুলো আমরা পরবর্তীতে কোপ আপ করতে পারি না। ওগুলো নিয়েও আমরা আলোচনা করব। এবং তোমাদের এইচএসসি পরীক্ষার আগ পর্যন্ত বাংলা প্রথম পত্রে তোমাদের A+ নিশ্চিত করা পর্যন্ত তোমাদেরকে নিয়ে আমার দায়িত্ব। কিভাবে কি পড়বে সেই সব কিছু নিয়ে আলোচনা হবে। সেই আলোচনায় যদি তোমরা আমার সাথে থাকতে চাও, তাহলে তোমাদের কাজ কি? তোমাদের কাজ তো বলেই দিলাম, যদি পিডিএফটা চাও 500 শেয়ার ডান করে ফেলো, আর তার বাইরে ফ্রেন্ডদেরকে মেনশন করো। এখন বাজে 36, আমরা ঠিক 40-এ ক্লাস শুরু করে দিব। এর মধ্যে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, প্রশ্ন করতে পারো, ঠিক আছে? ওকে, ঠিক আছে, আমি আরও কাছে নিচ্ছি। আশা করি তোমার ফোনের ভলিউমটা একটু বাড়িয়ে নাও, আমি আওয়াজ বেশ স্পষ্ট শুনতে পাচ্ছি, ঠিক আছে? এইচএসসি 24 ব্যাচ তোমাদেরকে নিয়ে অনেক ক্লাস হয়েছে এর আগে, তার বাইরে এই প্রথমবার আমার ক্লাস করছে এমন কেউ আছো এখানে? আলহামদুলিল্লাহ ভাই, আমি ভালো আছি। 2:37 আর 3 মিনিট সময় আছে। 3 মিনিটের মধ্যে শেয়ার ডান করবা, আর শেয়ার ডান না করলে আমি কিন্তু পিডিএফ দিব না। তোমাদের সাথে একটা গিভ অ্যান্ড টেক রিলেশন তো রাখতে হবে, তাই না? তোমাদের জন্য এই বৃষ্টির মধ্যে, সত্যি আমি যখন বাসা থেকে বের হলাম, বের হওয়ার সময় মুষলধারে বৃষ্টি হচ্ছিল, এখন একটু বৃষ্টিটা থামলো, দ্রুত তোমাদের জন্য চলে আসলাম। তো তোমাদের কাছে চাওয়া থাকবে এটাই, ঠিক আছে? তোমরা যে শেয়ারটা ডান করে ফেলবা। আচ্ছা, সর্বোচ্চ শেয়ারকারী ক্লাস করতেছে, এমবি তো লাগবে, তাই না? তোমাদের মধ্যে যে হাইয়েস্ট শেয়ার করবে তার জন্য মোবাইল রিচার্জ দিয়ে দেয়, কি বলো? তোমরা যখন শেয়ার করো, পাশে এই যে যেমন মাহমুদুল হাসান শেয়ার করেছে, তার নামের পাশে কিন্তু শেয়ারের চিহ্নটা চলে আসছে। এই কথাগুলো বলতে হয়, কেননা একটু প্রমোশন তো রাখতে হবে। কিন্তু যখন সেই 40 থেকে আমি যখন পড়ায় ঢুকে যাব, তখন পড়ার বাইরে আমাদের মাঝে নট ইভেন এ সিঙ্গেল কোশ্চেন বা কোনো কথা হবে না, ঠিক আছে? তো 40 পর্যন্ত তোমাদের দায়িত্ব, তারপরে 40 থেকে তোমাদেরকে নিয়ে আমার দায়িত্ব বাংলা প্রথম পত্রে A+ নিশ্চিত করার জন্য কিভাবে কি করবে। আর তার বাইরে আমরা প্রায় এই 2 ক্লাস মিলে আগামীকালকেও কিন্তু ঠিক 2:30 মিনিটে
তোমাদের ক্লাস হবে। এই দুটো ক্লাস মিলে আমরা প্রায় 300 মতো বা 300রও বেশি এমসিকিউ সলভ করব, সৃজনশীল প্র্যাকটিস করব, ধারা জানবো, শর্টকাট টেকনিক শিখব, সব মিলে আমরা খুব সুন্দরভাবে একটা বাংলার ফুলফিল প্রিপারেশন নিশ্চিত করব। ঠিক আছে, আর 2 মিনিট আছে। হ্যাঁ, আজকে আমার ক্লাসে নতুন অনেকেই আছো, যারা আছো আজকে ক্লাস করবে এবং বাংলায় আমরা সবাই একসাথে বাংলার বস হব। তো যারা নতুন আছো তাদেরকে আমি আমার পরিচয়টা জানিয়ে দিই। আমি জিহাদ আরমান স্বর্ণ, অধ্যয়ন করছি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং তার বাইরে থেকে তোমাদের বাংলা ইনস্ট্রাক্টর হিসেবে আছি, বাংলা প্রথম পত্রের বাংলা ইনস্ট্রাক্টর হিসেবে তোমাদের সাথে আছি। এবং তোমাদের এই যে জার্নিটা এইচএসসি 24-এর পরে এবং অ্যাডমিশনে যখন তোমরা আসবা তখনও তোমাদের বাংলা ইনস্ট্রাক্টর হিসেবে আমি থাকবো। এখন তোমাদের সাথে আমার জার্নিটা শুরু কোথায়? তোমাদের সাথে আমার মেইন জার্নিটা শুরু হয় এইচএসসি 23 পরীক্ষার সময়। যে এইচএসসি 23 পরীক্ষার আগে তোমাদের একটা ম্যারাথন ক্লাস নেওয়া হয়েছিল একদম পরীক্ষার আগের দিন। সেই আগের দিনের ক্লাস থেকে কমন তো এসেছেই, তার বাইরে একটা সৃজনশীল, হ্যাঁ সোনারতরীর একটা সৃজনশীল যশোর বোর্ডে হুবহু কমন চলে আসে। তারপরে জার্নিটা যেতে যেতে আমাদের অ্যাডমিশনে মোস্ট অফ দ্য বিশ্ববিদ্যালয়ে কিন্তু আমার ক্লাস থেকে 100% কমন। কি আমি তোমাদের সামনে গর্ব করতেছি, অহংকার করতেছি যে ভাইয়ার ক্লাস করলে সবাই কমন পায়, আসো আসো আমার ক্লাস করো না? এটা জাস্ট তোমাদের সাথে গল্প। আমি ব্র্যাক করতে পছন্দ করি না, পছন্দ করি তোমাদেরকে নিয়ে খুব সুন্দরভাবে পড়তে। এই যে কথা বলা শেষ, 2:40 বেজে গেছে আমার ক্লাসে। এর বাইরে এখন আর কোনো কথা হবে না, শুধুমাত্র কি হবে বলো দেখি? পড়াশোনা হবে। তো আমরা প্রথমে 10টা এমসিকিউ সলভ করে দেখি আমাদের এখন অবস্থাটা কি। তো প্রথম প্রশ্নের উত্তর করে ফেলো, আর্দালি শব্দের অর্থ কি? আগে আমরা 10টা এমসিকিউ সলভ করে মাথাটা একটু ফ্রেশ করে নিব, তারপরে আমাদের অন্য ইনপুট মাথায় ঢুকোতে খুব সহজ হবে। ঠিক আছে, তো বলো দেখি আর্দালি শব্দের অর্থ কি? প্রত্যেকটা এমসিকিউ এ তোমাদেরকে টাইম দিব আমি মাত্র 10 সেকেন্ড, এর মধ্যেই আমাদেরকে সলভ করতে হবে, তারপর আমরা আরো আলোচনা করব। আর্দালি শব্দের অর্থ কি? দ্রুত উত্তর করো। ওকে, উত্তর শুরু হয়ে গেছে। অন্যের উত্তর সবসময় বলবো তোমাকে, তোমাদের কমেন্ট সেকশনে কিন্তু লাইভ চ্যাট বন্ধ করার একটা সুযোগ থাকে। কি বলো দেখি? লাইভ চ্যাট বন্ধ করার একটা অপশন থাকে তোমাদের ফোনের মধ্যে, ওটা অফ করে রাখবা। অন্যের উত্তর দেখে ইনফ্লুয়েন্স হয়ে কিন্তু লাভ নাই। লাইভ ক্লাস করো কেন? তুমি নিজেকে ঝালাই করার জন্য না তো। অন্যের উত্তর দেখে তুমি পারতেছো এটা দেখানোর কোনো দরকার নাই ভাইয়া। তুমি পারতেছো না, তুমি ভুল উত্তরটা করো। তোমার ভুল উত্তরটা যখন আমি কমেন্টে আসে দেখব, তখন আমি কি করব বলো দেখি? তখন আমি তোমাদের একটা শুধরাই দেব। আর সবাই যদি ঠিক উত্তর করো, আমি তো বুঝবো যে সবাই পারে। সব ক্ষেত্রে সবাই কিন্তু একটা সাবজেক্ট বা একটা স্পেসিফিক টপিকের উপর সবার সক্ষমতা এক হয় না। তো সেটাই ভাবতে হবে, যারা ভালো পারো তারা আরও 10 বার প্র্যাকটিস করবা, আরও ভালো হবা। আর যারা কম পারো তারাও প্র্যাকটিস করে ভালো হয়ে যাচ্ছ, তাই না? এই থিওরিটা সবসময় মাথায় রাখবা। অন্যের কমেন্ট দেখে তোমরা কি করবা না বলো দেখে? অন্যের কমেন্ট দেখে ইনফ্লুয়েন্স হবা না। তো ফার্স্ট আসে আর্দালি শব্দের অর্থ কি? আর্দালি শব্দের অর্থ কি বলো দেখি? সবাই বলছে সৈনিক। হ্যাঁ, আর্দালি শব্দের অর্থ হচ্ছে সৈনিক। এটা তোমরা অনেকেই আগে ভুল করতা, ভাইয়ার ক্লাস থেকে অনেকে শিখেছো বা অনেকেই আলাদা করে শিখেছো। আর্দালি শব্দের অর্থ হচ্ছে সৈনিক। জেনে রাখো, অনেকেই চাকর বা চাকর উত্তর করেছিলে। যারা চাকর উত্তর করেছো হয়নি ভাইয়া, আর্দালি মানে হচ্ছে সৈনিক। এবং অপরিচিতা গল্পে কে এসেছিল? জেনারেল এসেছিল। কে এসেছিল? জেনারেল এসেছিল এবং জেনারেল সাথে আর্দালি মানে সৈনিকদেরকে নিয়ে এসেছিল। ঠিক আছে, তারপরের প্রশ্নে যাই। অনুপম নিতান্তই ভালো মানুষ কেন? দ্রুত উত্তর করো। অনুপম নিতান্তই ভালো মানুষ কেন? অনুপম নিতান্তই ভালো মানুষ কেন? দ্রুত উত্তর করো। সবাই বলছে খ খ খ, ভালো মানুষ হওয়ার ঝঞ্ঝাট নেই। এটা একটা তোমাদের জন্য কনফিউজিং কোশ্চেন। কেন কনফিউজিং কোশ্চেন? খুব দ্রুত ক্লিয়ার করে দিব। তোমাদের বইয়ে অনুপমের ভালো মানুষই নিয়ে 2 ধরনের কোশ্চেন আছে। কয় ধরনের? 2 ধরনের কোশ্চেন। কন্যার পিতা মাত্রই স্বীকার করবে আমি সৎ পাত্র। কেন?
কারণ হচ্ছে অনুপম তামাক পর্যন্ত খায় না, মানে অনুপমের ধূমপানের অভ্যাস নেই। তাহলে প্রশ্ন যদি আসে কন্যার পিতামাত্র স্বীকার করবে যে অনুপম সৎপাত্র বা অনুপম সৎপাত্র কেন, এই প্রশ্ন যখন আসবে তখন উত্তর হবে ধূমপানের অভ্যাস না থাকায়, বা আরেকটা কি বলো দেখি, বইয়ে হুবহু লেখা হচ্ছে কারণ সে তামাকটুকু খায় না। এটা কখন? যখন বলবে সে সৎপাত্র। কিন্তু যখন বলবে অনুপম নিতান্তই ভালো মানুষ, কেন? অনুপম নিতান্ত ভালো মানুষ হওয়ার কারণ হচ্ছে তার ভালো মানুষ হওয়ার ঝঞ্ঝাটটুকুই নেই, অর্থাৎ তাকে আলাদাভাবে কি বলো দেখি ভালো মানুষ হওয়ার চেষ্টাই করতে হয় না, কেননা সে গুণহীন, তার জীবনে সে কোনো কাজই করে না, তাহলে সে খারাপ কাজ করবে কেন? সে এমনিতেই ভালো মানুষ, কেননা সে কিছুই করে না, গুণহীনভাবে বসে থাকে। তো এই দুটো কনফিউশন ক্লিয়ার করে নাও। ওকে, ঠিক আছে। তাহলে যখন নিতান্তই ভালো মানুষ তখন উত্তর ভালো মানুষ হওয়ার কোনো ঝঞ্ঝাট নেই। আর যখন কি বলো দেখি, আর যখন হবে তোমাদের জন্য প্রশ্ন যে অনুপম কেন সৎপাত্র, বা কন্যার পিতামাত্রই স্বীকার করবে অনুপম সৎপাত্র কারণ সে তামাকটুকু খায় না বা তার ধূমপানের অভ্যাস নেই। ক্লিয়ার? তারপরে প্রশ্নে চলো। নেক্সট কোশ্চেন হচ্ছে মনু শব্দের অর্থ কি? মনু শব্দের অর্থ কি? ওয়েট, তোমাদের পেন্সিলটা কোথায়? এক মিনিট, উত্তর করো সবাই। মনু শব্দের অর্থ কি? অনেকে বলছো শাস্তি প্রণেতা, শিওর? মনু মানে মানব, কেউ বলছো কারো মতে মন, কারো মতে শাস্তি প্রণেতা, কারো মতে বিধানকর্তা। কার মতটা ঠিক এটাই জানতে হবে, তাই তো? ঠিক আছে, দেখি। ওকে, এটার কনফিউশন ক্লিয়ার করে নেই, এবং এই রিলেটেড বেশ কয়েকটা প্রশ্ন আছে। কি কি বলো দেখি? মনু কাকে বলা হয়? কি বলো দেখি, মনু কাকে বলা হয়? তাহলে আমাদের প্রথম ইয়াটা আসে, কি বলো দেখি, মনু কাকে বলা হয়? তো মনু কাকে বলা হয় হচ্ছে, মনু বলা হয় মামাকে। মনু বলা হয় কাকে? মনু বলা হয় মামাকে। ঠিক আছে, কাকে? মনু বলা হয় মামাকে। এবং এই মনু শব্দের অর্থ হচ্ছে দুটো, বিধানকর্তা এক, আর হচ্ছে কি বলো দেখি, শাস্ত্র প্রণেতা। শাস্তি নয়, শাস্তি আর শাস্ত্রর মাঝে পার্থক্য আছে। শাস্তি আর কি, শাস্ত্রর মাঝে পার্থক্য আছে। শাস্ত্র প্রণেতা বা বিধানকর্তা, শাস্ত্র মানেই হচ্ছে আইন বা বিধান বা নিয়ম। মনু বলা হয় মামাকে। এখন কেন বলা হয়, এই রিলেটেড প্রচুর এমসিকিউ আছে। এই রিলেটেড কি বলো দেখি, প্রচুর এমসিকিউ আছে। কেন? শুরু করি একসাথে। ওকে, মনোযোগ দাও সবাই ভালো করে, খুব দ্রুত আমাদেরকে যেতে হবে, কেননা অনেক কিছু একবারে পড়তে হবে। ঠিক আছে, মনু বলা হয় মামাকে। এখন এই মামাকে নিয়ে ঝামেলা হলো, মামা কখনো কলকাতার বাইরে যায়নি। মামা কখনো কোথায় যায়নি? মামা কখনো কলকাতার বাইরে যায়নি। কিসের বাইরে? কলকাতার বাইরে যায়নি। তাহলে আরেকটা প্রশ্ন কি, মামা কখনো কোথায় যায়নি? মামা কখনো কলকাতার বাইরে যায়নি। মামা সর্বোচ্চ কত দূর পর্যন্ত গিয়েছিল? কলকাতা থেকে সর্বোচ্চ মামা কত দূর পর্যন্ত গিয়েছিল? মামা সর্বোচ্চ কোন নগর পর্যন্ত গিয়েছিল? এবং কি বলো দেখি, কলকাতার বাইরের সব জায়গাকে মামার কি মনে হয়? কলকাতার বাইরের সব জায়গাকে মামার কি মনে হয় বলো দেখি? মামার মতে কলকাতার বাইরের সব জায়গা হচ্ছে কিসের অন্তর্ভুক্ত? আন্দামান দ্বীপের অন্তর্ভুক্ত। কোন দ্বীপ? আন্দামান দ্বীপের অন্তর্ভুক্ত। এইগুলো কথা বলার পরে অনুপম বলে, মামা যদি মনু হতো, মানে মামা যেহেতু কলকাতার বাইরে যেতে পছন্দ করে না, তো মামা যদি মনু হতো, মামা কি করতো বলো দেখি? হাবড়ার পুল পার হওয়াকে। হাবড়ার পুল কিন্তু কলকাতারই অংশ, কলকাতার একদম মেইন সেন্ট্রাল পয়েন্ট।
তো মামার যদি মনু হতো বা মামা যদি স্বাস্থ্য প্রণয়ন করতো তাহলে বলতো কেউ যদি হাবড়ার পুল পার হয়, মানে কলকাতা থেকে কেউ যদি হাবড়ার পুলের বাইরে যায় সে মহা পাপ করে ফেলবে। কি করে ফেলবে? মহা পাপ করে ফেলবে। দেখো একটা এমসিকিউ থেকে আমাদের অলরেডি কিন্তু 5টা এমসিকিউ পড়া হয়ে গেল। আবার রিভিশন দিয়ে দেই। মনু শব্দের অর্থ শাস্ত্র প্রণেতা বা বিধানকর্তা। মনু কাকে বলা হয়? মামাকে। মামা কিসের বাইরে যায়নি? মামা কখনো কলকাতার বাইরে যায়নি। সর্বোচ্চ কলকাতার কোন নগর? আবার বানানটা লিখে দেই কিন্তু, এটা কিন্তু ওই কোন নগর এই রকম বানান না, ঠিক আছে? এটার বানান কি বলো দেখি? কোন নগর, এই বানান, ঠিক আছে? এই কোন নগর পর্যন্ত মামা সর্বোচ্চ গিয়েছিল। এবং তারপরে কি বলো দেখি? এবং তারপরে আসে হচ্ছে সর্বোচ্চ কত দূর পর্যন্ত? কোন নগর পর্যন্ত গিয়েছিল। এবং একই সাথে মামা যদি মনু হতো, মামা কি করত? হাবড়ার পুল পার হওয়াকে মহাপাপ করত। কি পার হওয়া? হাবড়ার পুল পার হওয়াকে মহাপাপ করত। মামার মতে কলকাতার বাইরের সবকিছু কিসের অন্তর্ভুক্ত? আন্দামান দ্বীপের অন্তর্ভুক্ত। এবং মামাকে আরও কিসের সাথে তুলনা করা হয়েছে? দেখো মামাকে কিন্তু কিসের বলো দেখি? অনেকেই এই প্রশ্নটা ভুল করো। মামাকে ফল্গুর বালির সাথে তুলনা করা হয়েছে। এখন অপশনে শুধু ফল্গু দেখে অনেকে লাফায় ঝাঁপায় উত্তর করো। বহুপদীতে তোমরা অনেকেই বহুপদীতে ভুল করো। বহুপদী একটা প্রশ্ন আসলো, মামাকে কিসের সাথে তুলনা করা হয়েছে? অপশনে আছে কি বলো দেখি? অন্তঃসলিলা নদী, ফল্গু, ফল্গুর বালি। মাথায় রাখবা মামাকে ফল্গুর বালির সাথে তুলনা করা হয়। এটা একটা নদী, ঠিক আছে? এই নদীটার লেয়ার দেখো, এটা হচ্ছে কি নদী? ফল্গু নদী। এর উপরের অংশটা বালি, তার নিচের অংশ হচ্ছে পানি। এই পুরো নদীটা মামা না। মামাকেই পুরো নদীর সাথে তুলনা করা হয়নি ভাইয়া। মামাকে শুধু এই ফল্গু নদীর বালির সাথে তুলনা করা হয়েছে। এই পানিটা হচ্ছে রস। এই পানিটা রস। এই রসের ভিতর হাত ঢুকায় রস বের করার জন্য অনুপমকে আগে মামাকে পার করতে হয়। সোজা কথা, পরিবারের যে কোনো ডিসিশন নেওয়ার সময় অনুপমকে মামার উপর নির্ভর করতে হয়। তার মানে মামাকে কিসের সাথে তুলনা করা হয়? ফল্গুর বালির সাথে, ফল্গু নদীর বালির সাথে, নট ফল্গু নদী পুরো নদীটার সাথে তুলনা করা হয় না। ক্লিয়ার? ওকে, ঠিক আছে। আমরা এখন নেক্সট কোশ্চেনে চলে যাই। কি করবা? এইচএসসি 26 হোক 25 হোক সবগুলো তোমাকে আজকেও পড়তে হতো, এখন পুরোটা একটা রিভিশন দিয়ে নাও, সমস্যা নাই তো। তারপরে এই কোশ্চেনের উত্তর করো। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নাটক। ওকে, ঠিক আছে। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নাটক কোনগুলো? তোমাদের এই কবি পরিচিতি থেকে হাইয়েস্ট একটা কোশ্চেন আসবে এইচএসসিতে, কিন্তু এই একটা কোশ্চেনই এমন হবে যে উত্তর করতে অনেকের অবস্থা খারাপ হয়ে যাবে, ঠিক আছে? না, আমাকে বলতে বাধ্য করছো। ক্লাসে শেয়ার কিন্তু বা মেনশন কিন্তু তোমরা 500 টাচ করোনি। একদম এই 10টা এমসিকিউ সলভ করে তারপর ওটা নিয়ে কথা বলছি, আগে উত্তর করো। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নাটক মুক্তধারা, মুকুট, শাহজাহান। এই বোকা বাচ্চাগুলো, রবীন্দ্রনাথ ঠাকুর শাহজাহান রচনা করছে? রবীন্দ্রনাথ ঠাকুরের আমি এটা ভুল দিক বলবো যে রবীন্দ্রনাথ ঠাকুর আসলে ঐতিহাসিক রচনা একদমই রচিত করেন নাই। করলেও সেটা হিন্দু পুরাণের করছে। এদিকে মুসলিম অংশের যে ঐতিহাসিক যে অংশ ছিল সেটার কি বলো দেখি ধারে কাছেও রবীন্দ্রনাথ ঠাকুর যাননি। এর মধ্যে হচ্ছে কোনগুলো বলো দেখি? হরগজ, বিসর্জন, নটির পূজা। না, লাস্টের ঘ নাম্বার যারা উত্তর করেছো তাদেরটাই সঠিক। কি বলো দেখি? ঘ নাম্বার যারা করেছো তাদেরটাই সঠিক। মুক্তির উপায়, চিরকুমার সভা আর তাসের দেশ। ইয়েস, ঠিক আছে, ওকে। আমরা এখন নেক্সট কোশ্চেনে চলে যাই। আমরা অধ্যায় ভিত্তিক এমসিকিউ জাস্ট সলভ করছি। অপরিচিতা গল্পে কল্যাণী চরিত্রের প্রধান বৈশিষ্ট্য কোনটি? অপরিচিতা গল্পে কল্যাণী চরিত্রের প্রধান বৈশিষ্ট্য অহংকারী, ব্যক্তিত্বপূর্ণ, পিতৃ আজ্ঞা পালনকারী নাকি নমনীয়? তোমরা এটা সবাই পারবা, সহজ এমসিকিউ। সেটা হচ্ছে ব্যক্তিত্বপূর্ণ। সেটা কি? সেটা হচ্ছে ব্যক্তিত্বপূর্ণ। ওকে, তারপরে চলো এখন তারপরে এই এমসিকিউ আরেকটা করে আমরা আমাদের আলোচনায় যাব। কোন নগরের অবস্থান কোথায়? এই যে একটু আগেই আমরা বললাম
কোন নগর? কলকাতার একদম কাছে। মামা হায়েস্টে কোন নগর পর্যন্ত গিয়েছিল? তাহলে উত্তর হবে কলকাতার একদম নিকটে। কিসের নিকটে? কলকাতার নিকটে। ওকে, ঠিক আছে। এবারে আমরা একটা হোয়াইট বোর্ডে চলে যাব। হোয়াইট বোর্ডে চলে যায় আমরা এখন একটু আলোচনা করব। এই আলোচনাটা একটু ইন ডিটেলস হবে, ঠিক আছে? সাদা লেখা কি স্পষ্ট দেখতে পাচ্ছ? হ্যাঁ। তো এই জায়গায় এখন তোমরা এইচএসসি 24 তোমাদের পরীক্ষার আগে বাকি আছে তোমাদের মাত্র 30 তারিখ, যদি ধরো 6 দিন। মাত্র কয় দিন? মাত্র 6টা দিন বাকি আছে। পরীক্ষা পিছাবে কিনা এটার সিওরিটি এখনো দেওয়া যাচ্ছে না। পরীক্ষা পিছাবে কিনা এটার সিওরিটি এখনো দেওয়া যাচ্ছে কিনা। তোমরা এখন ঘুরে বেড়াচ্ছ, ভাইয়া সাজেশন দেন, ভাইয়া সাজেশন দেন, ভাইয়া সাজেশন দেন। এই যে সাজেশন খুঁজছো, এই সাজেশনের মধ্যে তুমি জানো প্রত্যেকবার তোমাদের যে বোর্ড কোশ্চেন হয়, প্রত্যেকবার তোমাদের কি বলো দেখি, যে বোর্ড কোশ্চেন হয় সেটার বোর্ডের প্রশ্নকর্তা প্রতি বছর বদলায়। প্রতি বছর কি প্রশ্নকর্তা বদলায়। এখন তোমাকে আমি ক্লাসে আনলাম, এনে তোমাকে আমি কি করলাম, বিগত 10 বছরের এমসিকিউগুলো সলভ করে দিলাম, যেগুলো একটু ভালো দেখতে। সেই 10 বছরের এমসিকিউ তুমি নিজে নিজে সলভ করতে পারবা না, তোমার দ্বারা পসিবল না। তোমাকে ক্লাসে আসলে ভাইয়া 10টা কথা বলে, 10 জনের কমেন্টের উত্তর দেয়, তার চেয়ে আমি নিজে নিজে প্র্যাকটিস করলেই তো আমি 10 বছরেরটা সলভ করতে পারি। এটা বেসিক রিয়ালাইজেশন, তাই না? যে আমার তাহলে ভাইয়ার ক্লাসে আসে, ভাইয়ার ক্লাস করার আমার কি দরকার? এই জিনিসটা তোমাদের এখনো বুঝতে পারো না, যে তোমার ওই বোর্ড কোশ্চেন সলভ করলে তুমি বোর্ড থেকে হাইয়েস্ট 5টা এমসিকিউ, 5টা এমসিকিউ এর বেশি বিগত বছর থেকে তুমি কমন পাবা না। কেননা এই যে তোমাদের যে বোর্ড হলো, তারপরে আরো 2টো ধাপ থাকে। কয়টা ধাপ থাকে? 2টো। যেখানে হেড প্রশ্নকর্তা এই প্রথমেই চেক করে যে প্রশ্নের রিপিটেশন আছে কিনা। প্রশ্নের রিপিটেশন থাকলে তিনি আবার টিমকে দেন, আর টিম মূলত 30টা নয়, কয়েক সেট করে নানাগুলো কোশ্চেন দেয়। সেখান থেকে 2টা ধাপে তোমাদের কোশ্চেনটা সিলেক্ট করা হয়। তারপরেও হাইয়েস্ট 5টা তোমাদের বোর্ড প্রশ্ন থেকে কমন পাবা। আর বাকিগুলোর জন্য কি করবা তুমি, এখন তোমাকে যেই লাইভ ক্লাসে যাও, সাজেশনে তোমাকে 5টার কমন হবে। আর 30টা কোশ্চেনের মধ্যে ভাইয়ার ক্লাস করে আমার 5টা কমন পাইছি, এটাই অনেক বড় ব্যাপার। বাকি 25 মার্ক কি করছো ভাইয়া, রেজাল্টে গেলে দেখা যাবে তুমি পাইছো 23। এইটাই আমাদের বাস্তবতা। তো এখানে তোমাদের জন্য এখন ইন ডিটেলস পড়ার সময় নাই, তোমাদের ইন ডিটেলস পড়ার সময় নাই। এবং এই বিগত বছরগুলোতে আমি তোমাদেরকে যেভাবে পড়িয়ে এসেছি সেটাই আমার শর্টলিস্ট করা আছে। এবং তোমরা আজকের ক্লাসটা শেয়ার করলে একদম প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক বিভিন্ন পার্টে কোন অংশে কি শব্দার্থের আলাদা করে সবগুলো মিলিয়ে সাজানো সুন্দর একটা তোমাদের জন্য সাজেশন আছে, যেখানে শব্দার্থ থেকে শুরু করে প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক নোট, প্রত্যেকটা অধ্যায় থেকে কি কি কোশ্চেন, শর্ট কোশ্চেন কি কি আসতে পারে, সব কিছুর উপরে তোমাদের জন্য সাজানো আছে। এটা তোমাদেরকে নিজেকেই পড়তে হবে। আমি যদি ক্লাসে এটা পড়াইতে যাই, আমার অপরিচিতার অপরিচিতা, বিলাসী, এগুলো 2 থেকে 3টা ক্লাস লাগে। সেই ক্লাসগুলো ডিউরেশন হয় 2 ঘন্টা। তোমাকে নিয়ে আমি 8 ঘন্টা বসে থাকতে পারবো না, কিন্তু আমি তোমাকে একটা জিনিস বোঝাতে পারবো এখন, যে তোমাকে এই টাইমে কিভাবে পড়তে হবে। তো ওই সাজেশনটা পাওয়ার পর তুমি এখনই বসে যাবা, প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক এমসিকিউ এবং শর্ট কোশ্চেন তোমার সলভ হয়ে যাবে। আগামীকালকের ক্লাসে আমরা খ নাম্বারে কি বলো দেখি, আমরা খ নাম্বারে যে কয়টা ব্যাখ্যা আসে, তো প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক যতগুলো বা যত ধরনের ব্যাখ্যামূলক লাইন আছে, আমরা আগামী ক্লাসে সবগুলো সুন্দরভাবে সলভ করব। তাহলে আগামী ক্লাসে আমরা প্রিপারেশন নিয়ে আসব, আমরা খ নাম্বারের ব্যাখ্যা করব এবং এই খ নাম্বারের ব্যাখ্যা থেকে আমরা ফুল প্রিপারেশন নিব। তো এই 30টা এমসিকিউ এর কমনের জন্য আমাদেরকে সবগুলো অধ্যায়ভিত্তিক পিডিএফ পড়তে হবে এবং তার বাইরে গিয়ে আজকে তোমরা গদ্য পাবা, কালকে ক্লাসে আসার আগে গদ্য শেষ করে নিবা। আগামী দিনে তোমরা পদ্য আর উপন্যাস আর নাটকের পিডিএফ পাবা, সেটা পরবর্তীতে কমপ্লিট করবা। এবং আজকে আমরা জানবো কিভাবে সৃজনশীলটা আমরা লিখব। কি করব বলো দেখি, আজকে আমরা জানবো আমরা কিভাবে সৃজনশীলটা লিখব। ওকে, ঠিক আছে, চলো এখন
ফার্স্ট থিং হচ্ছে ক নাম্বার জ্ঞানমূলক 1 মার্ক। এখন এটার প্রশ্নের ধারা হচ্ছে তোমাদের ওই যে শর্ট সাজেশনে একটা জায়গা আছে যেখানে ধরো অপরিচিতা যখন পড়তেছো, অপরিচিতার বিশদ আলোচনা, কিসের আলোচনা? অপরিচিতার বিশদ আলোচনা নামে ওখানে অপরিচিতা থেকে এভরি পসিবল শর্ট কোশ্চেন, এভরি পসিবল এমসিকিউ দেওয়া আছে, সেগুলো খুব সুন্দরভাবে পড়ে নিব। বাংলা প্রথম পত্র ভাইয়া নিজেও পড়া যায়, তোমরা খালি পড়ার ওয়েটা জানো না। ক নাম্বারের আলোচনা শেষ। ক নাম্বার আমরা ভাইয়ার এমসিকিউ সলভ করে পিডিএফ পড়ে শেষ করে ফেলছি। সমস্যা হচ্ছে আমাদের খ নাম্বারে। সমস্যা আমাদের কোথায় বলো দেখি? সমস্যা হচ্ছে আমাদের খ নাম্বারটা, যেটাতে তোমাদের অনুধাবনমূলক প্রশ্ন থাকবে। কি বলো দেখি? তোমাদের অনুধাবনমূলক প্রশ্ন থাকবে। যে অনুধাবনমূলক প্রশ্নটা হবে এমন, প্রথম অংশটা হবে জ্ঞানমূলক। খ নাম্বারের প্রথম অংশটা কি? প্রথম অংশটা হচ্ছে জ্ঞানমূলক। এটা অনেকবার অনেক জায়গায় অনেকভাবে শুনে আসছো, কিন্তু লেখার সবচেয়ে ইজি ওয়ে কেউ তোমাকে বলতে চায় না। কেননা সৃজনশীলে তোমার 7টা সৃজনশীল, আমি বলি তোমার হাতের লেখা যদি আহামরি লেভেলের সুন্দর না হয় আর বইয়ের সাথে ঝগড়া না করে যদি তোমার টিচার খাতা কাটতে বসে, তাহলে তুমি সৃজনশীলে বড় জোর 8 পেতে পারো। কত? বড় জোর বাংলা সৃজনশীলে 8 পেতে পারো। কেননা এটা ধরাই আছে, টিচার মার্ক দিতে চায় না। এসএসসিতে খুলে মার্ক দেয়, এইচএসসিতে আসে টিচারের হাত ছোট হয়ে যায়। আর আহামরি যদি একদম আল্ট্রা প্রোম্যাক্স লেভেলের তোমার হাতের লেখা ভালো হয়, তোমার ভিতরের ভাষা ভালো হয়, টিচারের মুড একদম চাঙ্গে থাকে, তাহলে তুমি 9 পেতে পারো। এগুলো একদম রিয়েলিস্টিক কথাবার্তা। অনেকেই তোমাকে আশা দেখবে এভাবে লিখলেই ভাইয়া তুমি 9 পাবা, পরীক্ষার হলে যায় দেখবা তুমি পাবা না। আমি তোমাকে আশা দেখাই। কত বলো দেখি? 7টা সৃজনশীলে 7 মার্ক করে 7 7 কত হয় ভাইয়া? 7 7 হয় 49। 7 7 হয় কত? 49। এমসিকিউ এ তুমি 30টাই সলভ করলা। কয়টাই সলভ করলা? এমসিকিউ এ তুমি 30-এ 30 পাইলা। তারপরেও তোমার অবস্থা হচ্ছে এখন তুমি পাবা কত বলো দেখি? তুমি পাবা হচ্ছে 79। কত? বাংলায় 79। দেখছো? 3টা মার্ক কাটা যাবে একটা সৃজনশীলে, যদি না তুমি এই অনুধাবনমূলকের 1টা মার্ক নষ্ট না করো। আবারও বলছি কি, অনুধাবনমূলকে 1 মার্ক মরে গেলেও জীবনেও নষ্ট করা যাবে না। অনুধাবনমূলক প্রশ্নে ক্ষয়ের 1টা মার্ক নষ্ট করা যাবে না। তোমাদের কাউকে দেখি খ নাম্বার 1 পেজ লেখো, টিচার যদি আসলেই ভালো বাংলা টিচার হয় তোমাকে ওই পুরো 1 পেজের জন্য 1 মার্ক দিবে। কেন? কারণ জ্ঞানমূলকে তিনি ধরো তোমাকে প্রশ্নটা করছে, বিলাসী গল্পে 20 হরির আজ্ঞা বলতে কি বোঝানো হয়েছে? কি বলো দেখি? বিলাসী গল্পে 20 হরির আজ্ঞা বলতে কি বোঝানো হয়েছে? বিলাসী গল্পে মৃত্যুঞ্জয়ের মৃত্যুশয্যায় থাকা অবস্থায় 20 হরির আজ্ঞা দ্বারা মূলত দেবী মনসার মন্ত্র সিদ্ধ করে তার বিষ দূর করার প্রচেষ্টার কথা বোঝানো হয়েছে। এখানে জ্ঞানমূলক 1 মার্ক দিলা। তারপরে অংশে তোমাকে ওই রিলেটেড অল্প একটু কথা লিখতে হবে, যে বিলাসী গল্পে মৃত্যুঞ্জয়কে যখন সাপে কামড়ায় তখন তাকে বাঁচানোর জন্য নানাবিধ প্রচেষ্টা করা হয়। তার মধ্যে একটি প্রচেষ্টায় সকলে তাকে 20 হরির আজ্ঞার দ্বারা সুস্থ করার চেষ্টা করে, যেখানে এই 20 হরির আজ্ঞা দ্বারা মূলত দেবী মনসার মন্ত্র পড়ে সাপের বিষ থেকে মুক্তি পাওয়ার জন্য কি বলো দেখি কামনা করা হয়, এবং সকলে 20 হরির আজ্ঞার দ্বারা মূলত মন্ত্র পড়ে মৃত্যুঞ্জয়ের বিষ সরে গিয়ে তাকে বাঁচানোর সর্বশেষ চেষ্টা করে। এই বিষয়টি বোঝানোর জন্যই 20 হরির আজ্ঞা বক্তব্যটি ব্যবহার করা হয়েছে। ছোট্ট একটা জিনিস ভাইয়া, তুমি কয়েকটা কথা বলবা, তোমাকে সৃজনশীল লিখতে খুব আল্ট্রা প্রোম্যাক্স বাঙালি হইতে হবে না। যার ভিতরে শব্দ আছে তারা কঠিন করবা, কিন্তু তোমার পরীক্ষা 30 তারিখ। তুমি এখন যদি বাংলা নতুন নতুন শব্দ শিখতে যাও হবে না, ভিতরে যা আছে সেটাকে কাজে লাগাও। আর ওই ক নাম্বার খ নাম্বার মুখস্থ করে গিয়ে তুমি সৃজনশীল ভাইয়া হুবহু জীবনেও কমন পাবা না, এটা ধরা কথা। সৃজনশীল হুবহু কমন জীবনেও পাবা না, পাইলেও ওই যে ভাইয়ার তো বলুন ভাইয়া আপনার না ক্লাস থেকে কমন আসছে, যে টিচার দিছে সেই টিচারের সমস্যা, কিন্তু
প্রত্যেক বোর্ডে, স্পেশালি ঢাকা বোর্ড, দিনাজপুর বোর্ড এবং কুমিল্লা বোর্ডের যারা আছো তাদের ক্ষেত্রে কিন্তু কোশ্চেন প্যাটার্ন খুবই আলাদা রকম হয়, কেননা টিচাররা বেশ ভালোভাবে কোশ্চেন করে। তো আমি কথা বলছি পুরো বাংলাদেশের জন্য, তো তোমার সহজ কোশ্চেন আসলে তোমার জন্য সহজ, সৃজনশীল তো এমনিই প্র্যাকটিস করতেছো, কিন্তু সমস্যা কোথায় বলো দেখি? সমস্যাটা হচ্ছে তোমার এই জায়গায়। ক্লিয়ার? তাহলে জ্ঞানমূলকে অনুধাবনমূলক খ নাম্বার কিভাবে লিখতে হবে বুঝতে পারছো। প্রথমে যেটা প্রশ্ন বিশরীর আজ্ঞা দ্বারা এক্স্যাক্ট কি বোঝাইছে সংক্ষিপ্ত একটা প্রশ্নের উত্তর লিখে দেবা। তারপরের 1 মার্কের জন্য শুধু আশপাশের রিলেটেড গল্প ব্যাখ্যা করবা। একটা যদি খাতার পেজ তোমার এটা হয়, এটা যদি একটা খাতার পেজ হয়, এইটুকের মধ্যেই তোমার শেষ হয়ে যাবে। সবচেয়ে ভালো হয় শুরু করলা 1 নং প্রশ্নের উত্তর, এখানে লিখলা ক লিখে একটু সুন্দর গ্যাপ দিয়ে খটা আরও নিচে লিখলা, খ দিয়ে পেজটা শেষ করে দিলাম। খুব সুন্দর একটা খাতার জন্য প্রেজেন্টেশন হবে। তোমার যেই পেজই লাগুক তুমি কখনোই সবসময় চেষ্টা করবা কি, সৃজনশীলটা যখন লিখবা একটা ধরো পেজ শুরুটা যেন 1 নং প্রশ্নের উত্তর, ঠিক আছে, উত্তর দিয়ে ক নাম্বারটা এখানে, খ নাম্বারটা এখানে। এই ক নাম্বারটা তোমার ধরো এই পাশে তুমি ঘ নাম্বার শেষ করছো, এই পেজে ঘ নাম্বার শেষ হয়ে এটুকু ফাঁকা জায়গা আছে, ফাঁকা জায়গা রেখে দাও, সমস্যা নাই ভাইয়া, খাতার একটা প্রেজেন্টেশন আছে, এটা ফাঁকা রেখে তুমি অপর পেজে গিয়ে আবার এখান থেকে 1 নং প্রশ্নের উত্তর, ক নাম্বার, খ নাম্বার। ঠিক আছে? খাতার প্রেজেন্টেশন যত সুন্দর হবে, বাংলায় তোমার এতগুলো লেখা পুরোটা পড়ে দেখার টাইম নাই। ইভেন এমন টিচারও আমি দেখছি নিজের কি ছেলে মেয়েদেরকে দিয়ে, ইভেন হাস্যকর বিষয় হচ্ছে এটা, আসলে অনলাইনে সেগুলো বলা উচিত নয়, কিন্তু তোমাদের এইচএসসির খাতা আমিও কাটছি, আমার স্যারই আমাকে খাতা কাটতে দিছে। তো ওই ইভেন আমি যখন আমি এইচএসসিতে পড়ি, তো এই কথাগুলো আসলে বলা উচিত নয়। তো বেসিক কথা হচ্ছে এটাই, সেই জন্য খাতার প্রেজেন্টেশনটা অনেক ক্ষেত্রেই ম্যাটার করে। আসলে আমাদের শিক্ষা ব্যবস্থাটা এমন হয়ে গেছে, কিছু করার নেই। ওকে, তার বাইরে গিয়ে চলো। হ্যাঁ, এখন গ ঘ কত পেজ লিখবা, ক্ষয়ের আলোচনাতে শেষ। এবার আমরা গয়ে চলে যাই। কিসে চলে যাব? আমরা এবার গ নাম্বারে চলে যাব। গ নাম্বারটা আমরা কি করব? গ নাম্বারটাতে তোমাদের দুটো অংশ রাখতে হবে। গ নাম্বারে কয়টা অংশ? মোট 1, 2, 3টা। 3 মার্কের জন্য প্যারা কয়টা? 3 মার্কের জন্য প্যারা হবে 3টা। প্রথমেই গ নাম্বারের প্রশ্নে প্রথম অংশটাকে তুমি 1.5 পেজ, মানে হচ্ছে 1.5 পেজের উপরে যাওয়ার কোনো প্রয়োজনই দেখি না। গ নাম্বার 1.5 পেজের উপরে যায়, আর তোমার লেখার উপরেও ডিপেন্ড করে। তুমি যদি একটা খাতা এত বড়, তোমার লেখা যদি এইটুক ছোট 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 খুদনি হয়, তাহলে দরকার নাই ভাইয়া, তোমার 1 পেজের মধ্যেই তুমি গ নাম্বার খুব সুন্দরভাবে শেষ করতে পারবা। গ নাম্বারেরও প্রথম অংশটা হবে জ্ঞানমূলক। গ নাম্বারের প্রথম অংশ কি? জ্ঞানমূলক। তারপরে খ এর লাস্ট অংশটা যেভাবে লিখছো ঠিক সেরকমভাবে একটু বিস্তৃতভাবে তোমাকে ব্যাখ্যা করতে হবে। বেশিরভাগ ক্ষেত্রে গ নম্বরে বলবে যে ধরো একটা ছেলের গল্প বলা আছে, সেই ছেলেটা আগে কি ছিল, সেই ছেলেটা আগে ধরো ব্রাহ্মণ ছিল, সেখান থেকে সে কি হয়ে গেছে, সে মালো বা সাপুরে হয়ে গেছে। তো উদ্দীপকের অমুক ক্যারেক্টারের সাথে অমুক মৃত্যুঞ্জয়ের সাদৃশ্যতা বর্ণনা করো, এরকম আসবে গ নম্বরে কোশ্চেন। তখন তুমি কি করবা? প্রথমে জ্ঞানমূলকটাতে এমন থাকবে যে সাদৃশ্যতা তুলনা করতে বলছে, তোমার মতে সাদৃশ্যতা আছে কি না, তুমি যা ইচ্ছা তাই বানাইতে পারো। তুমি দেখতেছো পড়ে যে সাদৃশ্যতা আছে, তার চেয়ে বেশি বৈসাদৃশ্যতা আছে। তুমি যদি চাও তুমি লিখতে পারো যে সাদৃশ্যতা খুবই কম পরিমাণে বিদ্যমান। তোমার উপরে, কিন্তু সবসময় চেষ্টা করবা সহজ ওয়েতে যাওয়ার জন্য, যে উদ্দীপকের চরিত্রের সাথে আলোচিত বিলাসী গল্পের। এবং এই ক্ষেত্রে মাথায় রাখবা সবসময় যখন বিলাসী লিখবা, ঠিক আছে, এটা একটা সৌন্দর্য, যেহেতু এটা গল্প, একটা করে কি দিবা বলো দেখি, উদ্ধরণ চিহ্ন দিবা গল্পের আগে। কয়টা করে? একটা করে উদ্ধরণ চিহ্ন দিবা গল্পের আগে। যতবার তুমি তোমার লেখায় গল্পের নাম উল্লেখ করবা, যতবার তুমি তোমার লেখায় গল্পের নাম উল্লেখ করবা, একবার করে বিলাসী গল্পে। ঠিক আছে?
গল্পের আগে একটা উদ্ধরণ চিহ্ন দিবা। এটা একটা গল্পকে ন্যারেট করার নিয়ম, প্লাস খাতায় দেখতেও খুব সুন্দর লাগে। ঠিক আছে, তাহলে আমরা লিখলাম কি বলো দেখি জ্ঞানমূলকে, যে উদ্দীপকের আলোচিত মদন চরিত্রের সাথে বিলাসী গল্পের মৃত্যুঞ্জয় চরিত্রের আচরণগত কিছু সাদৃশ্য খুঁজে পাওয়া যায়। এই আচরণগত সাদৃশ্য নিম্নে বিশদভাবে আলোচনা করা হলো বা নিম্নে তুলে ধরা হলো। এটুকু তুমি লিখলা গ নাম্বারে। তোমার কয় মার্ক হয়ে গেল? তোমার 1 মার্ক এখানে পাক্কা। ঠিক আছে, কিন্তু আবার ভাবিও না ভাইয়া আমি লাস্টে সময় নাই, আমি খালি লিখলাম নিম্নে তুলে ধরা হলো, হলো লেখার পর আর আমি কিচ্ছু লিখিনি, স্যার আমাকে এখানে 1 মার্ক দিবে? জীবনেও দিবে না। কেন দিবে না? কারণ হচ্ছে ভাইয়া তুমি নিচে যে সাদৃশ্য তুলে ধরতে চাইছো ওই সাদৃশ্যের তো আলোচনাই তুমি করনি। তোমার যখন কথার সাথে নিচের অংশের মিল থাকবে, কি বলো দেখি, তোমার উপরের কথার সঙ্গে যখন নিচের অংশের মিল থাকবে তখনই হয়ে যাবে কিল্লা ফতে, মানে হচ্ছে তখনই তোমার জন্য এইটার অ্যান্সারটা করা অ্যাপ্রোপ্রিয়েট হবে। তো এখানে গেলা, এখানের পার্টটাতে তোমাকে পুরো আলোচনাটা করতে হবে কেন মৃত্যুঞ্জয়ের সাথে মদনের খুব মিল আছে, এইটা আলোচনা করলাম। এবং সব সময় চেষ্টা করবা সাধারণ ভাষায় ব্যাখ্যা করার। তুমি খুব ক্রিটিক্যাল, যদি তুমি বাংলা শব্দ জেনে থাকো তাহলে ব্যবহার করবে, না হলে খুব সহজভাবে দুটোর মাঝে সাদৃশ্য আলোচনা করলাম, করার পরে লাস্টে একটা আলাদা প্যারায় যাবা। সেই আলাদা প্যারায় গিয়ে কি লিখবা বলো দেখি, উপরোক্ত আলোচনা থেকে দৃশ্যমান হয় যে মৃত্যুঞ্জয়ের সাথে কিসের, এই চরিত্রের আচরণগত সাদৃশ্যতা বিদ্যমান, এবং যা কি বলো দেখি, যা তাদের চারিত্রিকগত বৈশিষ্ট্যের এই দিকটিকে ধরো। মৃত্যুঞ্জয় এবং মদনের মিল কোথায়, যে ভালোবাসার জন্য কি করে বলো দেখি, ভালোবাসার জন্য তারা হচ্ছে নিজের জাত পরিবর্তন করে, যা তাদের চারিত্রিকগত দিক থেকে জাত পরিচয়ের ঊর্ধ্বে ভালোবাসার কি, ভালোবাসার প্রয়োজনীয়তা এবং ভালোবাসার উপলব্ধিকে দৃশ্যমান করে। তাহলে এই যে ছোট্ট একটু কথা লিখলা, এটাতে পেয়ে গেলা 1 মার্ক, এটাতে পেয়ে গেলা 1 মার্ক। হ্যাঁ ভাইয়া, এই যে 7 মার্কের কষ্ট, 7 7 49 পায়ে তুমি কি বলো দেখি 30 এমসিকিউ ভাইয়ার ক্লাস সাজেশন করে 30-এ 30 মার্ক একদম 100% কনফার্ম করেও তোমার A+ হয় না, যেই 7 মার্কের জন্য এই গ নাম্বারে 3-এ 3 পাওয়া 100% পসিবল। গ নাম্বারে 3-এ 3 পাওয়া 100% পসিবল। বুঝতে পারছো? গ নাম্বারে 3-এ কত পাওয়া, 3 পাওয়া 100% পসিবল। কিন্তু এই ধারা দিয়ে লিখেও যদি তুমি ঠিকমতো এই জায়গার ব্যাখ্যা লিখতে না পারো, 3-এ 2 তো পাবাই, কিন্তু 3-এ 3 পাওয়া সম্ভব। এখন সমস্যা হচ্ছে গিয়ে ঘ নাম্বারটা। ঘ নাম্বারে প্যারা থাকবে কয়টা বলো দেখি? ঘ নাম্বারে প্যারা থাকবে পিডিএফ আই এডুকেশনের গ্রুপে, যারা এখনো জয়েন হয়নি আই এডুকেশনের গ্রুপে তোমরা পিডিএফ পাবা। ঠিক আছে, ওকে। হ্যাঁ, পিডিএফ কোথায় পাবা? পিডিএফ আই এডুকেশনের অফিসিয়াল গ্রুপে জয়েন হয়ে থাকো। ক্লাস শেষ হওয়ার 10 মিনিট হবে, আমি ফার্স্ট পার্টের পিডিএফগুলো অর্থাৎ গদ্যে অপরিচিতা থেকে শুরু করে যতগুলো অংশ আছে সবগুলোর পিডিএফ আমি আপলোড করে দিব। ওকে, এবং আগামী দিন পদ্য আর কিসের পাবে, উপন্যাসের পাবে। এখন ফোকাস করো ঘ নাম্বারে। ঠিক আছে, ওকে। ঘ নাম্বারে এখন ফোকাস করবা, এখানে আসবে 4টা প্যারা। এই 4টা প্যারা, প্যারা শব্দটা দেখেই বুঝতে পারতেছো লাইফ প্যারাহীন না লাইফ প্যারাযুক্ত, কোনটা? এই প্যারা জিনিস মানেই প্যারা। ঘ নাম্বার লেখাও প্যারা। ঠিক আছে, ঘ নাম্বার কি লেখাও প্যারা। এই জায়গাতে উপন্যাস ও নাটক থেকে ভাইয়া যে কোনো একটা লিখতে হবে। উপন্যাস ও নাটক থেকে সৃজনশীল একটা উত্তর করতে হয়। ওকে, তো চলো ঘ নাম্বারে যখন যাবা, ঘ নাম্বারে গিয়ে তোমাদের সমস্যাটা শুরু হবে, কেননা এটার জ্ঞানমূলক অংশটা বিবৃতি বা ব্যক্তি কেন্দ্রিক জ্ঞানমূলক, বিবৃতিযুক্ত বা ব্যক্তি কেন্দ্রিক জ্ঞানমূলক এটার প্রথম অংশ। কেন? কারণ হচ্ছে
এই জায়গায় ধরো বলল, এই জায়গায় তোমার ডিসিশন চাবে, এই জায়গায় কি চাবে, ঘ নাম্বারে তোমার ডিসিশন চাবে যে তুমি আসলে কি মনে করো। ঘ নাম্বারে ওরা কি চাবে, ঘ নাম্বারে চাবে হচ্ছে বিবৃতি, যে হোয়াট ডু ইউ থিঙ্ক, কি। তো আলোচনায় লিখবে এরকম যে একটা উক্তির যথার্থতা ব্যাখ্যা করো। তো উক্তিটা ধরো দিলে এরকম, যেহেতু বিলাসী নিয়ে আলোচনা করছি, বিলাসী নিয়েই বলি যে উপরোক্ত আলোচনায় কি বলো দেখি, মদনের ধরো ক্যারেক্টারটা এমন বলছে যে সে ভালোবাসার জন্য চেঞ্জ করছে, কিন্তু তার ফিনিশিংটা হচ্ছে সুন্দর। মৃত্যুঞ্জয়ের তো স্যাড এন্ডিং না, মৃত্যুঞ্জয়ের জন্য কি বিলাসীও মরে গেল, তো মদন তার ভালোবাসার মানুষ, মদনের কাকে দিব, জরিনা, ঠিক আছে। তো মদন তার জরিনাকে পেয়ে যায়, তাহলে বলল যে মদন ও মৃত্যুঞ্জয়ের মাঝে আচরণগত সাদৃশ্য থাকা সত্ত্বেও তাদের পরিণতি এক নয়। উক্তিটির যথার্থতা বিশ্লেষণ করো। এটা কয় নাম্বার, এটা হচ্ছে ঘ নাম্বার কোশ্চেন। এখন যখন এইটা হবে, তোমাকে এখানে কম করে হলেও 3টা লাইন লিখতে হবে। প্রথম 1 মার্ক নিশ্চিত করার জন্য 3টা লাইন তোমাকে লিখতে হবে। এই 3 লাইনে তোমাকে একটু আলোচনা করতে হবে। আলোচনাটা কীরকম, যে লিখা উপর প্রশ্নে উল্লেখিত উক্তিটি হলো, ঠিক আছে, আগে উক্তিটি লিখে দিলা। প্রশ্নে উল্লেখিত উক্তিটি হলো যে কি, ওই যে মদন আর ইয়ার উক্তিটা লিখে দিলা। তারপরে বলবা আলোচ্য উক্তিতে যে বক্তব্যটি করা হয়েছে সে বক্তব্যটির মাঝে যথার্থতা খুঁজে পাওয়া যায়, কেননা আমরা বিলাসী গল্পের সাথে আলোচিত কি বলো দেখি, আলোচিত উদ্দীপকের তুলনামূলক পার্থক্য করলে এর মাঝে পরিণতিগত দিক থেকে বেশ কিছু বৈসাদৃশ্য খুঁজে পাই, এবং এই বৈসাদৃশ্যগুলো নিম্নে কি বলো দেখি, নিম্নে বিশদভাবে বিশ্লেষণ করা হলো। 3 লাইন আরও কিছু কথা অ্যাড করতে পারো। এই যে 3 থেকে 4 লাইন তুমি লিখলা, এই জায়গাটা একটা প্যারা তোমার ডান। তারপরে বাকি দুটো প্যারায় কি হবে, বাকি দুটো প্যারায় এই জায়গায় দুটোর জিনিসকে আলোচনা করতে হবে। প্রথম প্যারাটায় তুমি যে ওদের মাঝে যে সাদৃশ্য আছে সেটা আলোচনা করবা। প্রথম প্যারাটায় বিলাসী গল্প এবং বিলাসী গল্পের মৃত্যুঞ্জয় এবং উদ্দীপকের মদনের সাথে তুলনামূলক আলোচনায় আমরা তাদের মাঝে কিছু সাদৃশ্য খুঁজে পাই, কেননা উভয়ই ভালোবাসার জন্য নিজের জাতকে বিসর্জন করে। এই জাতকে বিসর্জন করে সমাজে বিদ্যমান সমালোচনা কটূক্তির ঊর্ধ্বে গিয়ে তারা একে অপরের কি বলো দেখে, একে অপরের ভালোবাসার মানুষকে কাছে পাওয়ার চেষ্টা করে, এবং তার এই দিক থেকেই তাদের মাঝে সাদৃশ্য বিদ্যমান হয়, কিন্তু এই সাদৃশ্য সকল ক্ষেত্রে পরিলক্ষিত হয় না। দেন তুমি তোমার থার্ড প্যারায় যায়, এখন তোমার যুক্তি দিবা কেন অল অন মৃত্যুঞ্জয় ইকুয়ালস টু মদন নয়। তখন তুমি তোমার থার্ড প্যারায় গিয়ে আলোচনা করবে এমন সাদৃশ্য বিদ্যমান না থাকার কারণ হলো উভয় অংশের পরিণতি। যেখানে মদন তার জরিনাকে জীবনসঙ্গী হিসেবে পেয়ে এক সুখকর পরিণতির দিকে যায়, সেখানে বিলাসী গল্পে আমরা বিয়োগান্তক ঘটনা দেখতে পাই। যে বিয়োগান্তক ঘটনায় মৃত্যুঞ্জয়কে সাপুরে হওয়ার পরে সাপের কামড়েই সে মৃত্যুবরণ করে, এবং সাপের কামড়ে তার মৃত্যুবরণ করার কারণে কি হয় বলো দেখি, সাপের কামড়ে মৃত্যুবরণ করার কারণে আমরা বিলাসী এবং মৃত্যুঞ্জয়ের শেষ মিলনের পরিণতি দীর্ঘস্থায়ী হতে দেখি না। এমনকি বিলাসী পরবর্তীতে কিসের জন্য বলো দেখি, বিলাসী পরবর্তীতে কি করে বলো দেখে, এমনকি বিলাসী পরবর্তীতে আত্মহত্যা করে। এই যে তুলনামূলক একটা আলোচনা করলাম, এই তুলনামূলক আলোচনা করার মাধ্যমেই তোমাদের ঘ নাম্বার শেষ হয়ে গেল, এবং তারপরে অর্থাৎ থার্ড প্যারাটা শেষ হলো। 3 মার্ক তোমার কনফার্ম। অ্যান্ড ইন দ্য ফোর্থ প্যারা তুমি যে কি বুঝছো, তো উপরোক্ত বিশদ আলোচনা থেকে আমার কাছে এই বিষয়টি প্রতীয়মান হয় যে মূলত ভিত্তিগত দিক থেকে এবং পরিণতিগত দিক থেকে এই দুটো বিষয়ে আসলেই বৈসাদৃশ্য বিদ্যমান, এবং এমন বৈসাদৃশ্য বিদ্যমান থাকার কারণে আমরা এই পরিণতিতে আসতে পারি, বা এই বিষয়টি আমরা ব্যাখ্যা করতে পারি যে
আসলে উপরোক্ত আলোচনা বা উক্তিটি যে বলা হয়েছে সেই উক্তিটি বিলাসী গল্প এবং উদ্দীপকের বিশ্লেষণ অনুযায়ী সম্পূর্ণরূপে যথার্থ। এই যে তুমি একটা সুন্দর কথা লিখলে, সম্পূর্ণরূপে যথার্থ, আমরা আলোচনা করে বিশ্লেষণ করে প্রতীয়মান হই যে এই যে কিছু ছোট্ট ছোট্ট কি পিকিউলিয়ার কথা বলবা ছোট ছোট, এগুলোই তোমার সৃজনশীলে 100-এ অন 100 মার্ক তোমাকে নিশ্চিত করে দেবে। তুমি এই 4টা মার্ক লেখো, তুমি 4-এ 4 না পাও, তোমাকে 3-এ 3 পাইতে কেউ আটকাবে না। তো তুমি যদি এখানে 3-এ 3 পাও, ওখানে 2-ও পাইলা, 1-এ 1 পাইছো, 2-এ 2 পাইছো, তোমার মার্ক চলে আসলো 7 থেকে 8। 27-টে কত হয় ভাইয়া? 56 প্লাস তোমার 30 যোগ করো, কত যোগ করো? 30 যোগ করো এমসিকিউ এ 86। তোমার আর কোনো জায়গায় বাংলায় ঘুরে তাকাতে হবে? বলো দেখি। শেষে তুমি সৃজনশীল 1-2টা কমও লেখো, তাও তোমার হাতে 6টা মার্ক থাকতেছে। ক্লিয়ার? এই জন্যই বাংলায় সৃজনশীল লেখা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তোমাদের জন্য আগামীকালকে প্র্যাকটিসের জন্য 4-5টা সৃজনশীল দিবে। এই সৃজনশীলগুলো নিজের মতো করে আমি যে পদ্ধতিতে লিখছি সেই পদ্ধতিতে লিখে এডুকেশনের গ্রুপে পোস্ট করতে হবে। ওকে, এবং আজকের সাজেশনের পিডিএফটা পেয়ে যাবা। চলো এখন আমরা মাথাটায় অনেক কিছু ঢুকালাম। সৃজনশীলের যে ফুল ধারাটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। ভাইয়া যখন খুব বেশি বকবক করে অনেকের ক্লাস করার মনোযোগ থাকে না, সমস্যা নাই, কিন্তু আমি ভাইয়া ওই আসে বলবো ভাইয়া তোমাকে আমি এটা পড়াচ্ছি, এটাই কমন চলে আসবে, এই ধরনের কথাবার্তা বলার মানুষ আমি নয় ভাইয়া। কেননা আমি পড়াই, আমার পড়া থেকে কমন আসে, আমার মুখের কথা দিয়ে কখনো কমন আসে না। এবং তোমরা যে স্টার এডুকেশনের গ্রুপে আগের কিছু পোস্ট বা বাংলা জিহাদ আরমান স্বর্ণ ভাইয়া নিয়ে সার্চ দাও, দেখবা অ্যাডমিশনে ভাইয়ার ক্লাস থেকে কি পরিমাণে, ভাইয়ার ক্লাস আর পিডিএফ থেকে কি পরিমাণে কমন আসছে। এটাই হচ্ছে বেসিক জিনিস। তোমরা পড়বা, সেটার ফল পাবা। আকাশ থেকে দৈত্যের মতো উড়ে আসে ভাইয়া বলবে এটা কমন আসবে, পরীক্ষার হলে যায় মাথা চাপড়াবা যে এটা ছাড়া আমি আর কিছু কেন পড়িনি, এটা তোমাদের করাবো না আমি তোমাদের সব পড়াবো, সব পড়ে তোমরা ভালো রেজাল্ট করবা। তোমরা ভালো রেজাল্ট করলে আমারই ভালো। তুমি জিপিএ 5 পাও, একজন আমার ক্লাসে আসে, তুমি 20-এ 20 পাবা ঢাবিতে, তাই না? 20-এ 20 যদি পাও ঢাবিতে, তারপরে বাকি আর তোমার এমসিকিউ কয়েকটা মার্ক হয়ে গেলে তোমার ঢাবিতে চান্স হয়ে যায়, তোমার জিপিএ এর মার্ক কাটা যাচ্ছে না। এগুলো বেসিক জিনিস। তো তোমাকে জিপিএ 5 পাওয়া দিলে তো আমারই লাভ, তাই না? তো চলো এখন আমরা আবার কিছু এমসিকিউ সলভ করি। এবারে আমরা কিছু কি বলো দেখি, কবিতা থেকে কিছু এমসিকিউ সলভ করব। ঠিক আছে, ওকে। এখন বলো সৃজনশীল তোমাদের কাছে ক্লিয়ার কিনা ভাইয়া? এতক্ষণ যে একটা সৃজনশীল নিয়ে বক বক করলাম, কথাগুলোকে আসলেই মাথায় গেছে? খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করেছে, বলো ক্লিয়ার কিনা, নাকি কোনো কিছু রিপিট করব? বলো তোমাদের কাছে সৃজনশীলটা ক্লিয়ার কিনা, দ্রুত বলো আমাকে। এমসিকিউ 30 কিভাবে করবা সেটা নিয়ে আলোচনায় আসছে। চলো তোমাদের পিডিএফটা কেমন হবে সেটারই আমরা একটা ধারা তোমাকে দেখাই দিই, তাহলে তোমাদের কাছে বিষয়টা আরো সহজ হবে। ঠিক আছে, ওয়েট, তোমাদের জন্য একটা পিডিএফটা ডাউনলোড করে নিই। এই যে দেখো, তোমাদের পিডিএফটা এরকম কবি পরিচিতি থেকে শুরু করে রবীন্দ্রনাথ ঠাকুর, কেন রবীন্দ্রনাথ ঠাকুর, ঠিক আছে, এই যে জায়গাটা দেখছো এখানে তোমাদের প্রত্যেকটা রিলেটেড প্রশ্ন এভাবে দেওয়া আছে। এখন কিভাবে পড়বা এটা ভাইয়া? এই যে দেখো, তোমাদেরকে কবি পরিচিতি এত ইন ডিটেলসে পড়তে হবে না, যেহেতু তোমাদের অ্যাডমিশনও পড়াই আমি, তো অ্যাডমিশনের জন্য ডিটেলস দেওয়া আছে। তোমাদের এখন কবি পরিচিতি পিডিএফটাতে এত ইন ডিটেলস পড়তে হবে না। তোমাদের বইয়ের সাথে রিলেটেড যা আছে তার বাইরে একটা কিছু পড়বা না।
কারণ এইচএসসিতে বইয়ের বাইরে প্রশ্ন আসে না, আসলে একটা ওই একটার জন্য এত কিছু যদি অ্যাডমিশনের পড়তে যাও মাথা চাপড়ায় কান্নাকাটি করতে হবে। ক্লিয়ার? তাহলে তোমাকে কি করতে হবে, এই যে অপরিচিতা গল্পের ব্যবচ্ছেদ এই অংশ থেকে পড়া শুরু করবা। যেমন দেখো, অপরিচিতা কোন পুরুষের, উত্তম পুরুষের জবানিতে সাধু ভাষায় রচিত ছোট গল্প। এই যে অপরিচিতা গল্প কোন পুরুষের জবানিতে রচিত, এবং তোমাদের বইয়ে আমাকে এখন প্রশ্নের উত্তর দাও, উত্তম পুরুষের জবানিতে রচিত কয়টা? তোমাদের বইয়ে উত্তম পুরুষের জবানিতে রচিত কি বলো দেখি, উত্তম পুরুষের জবানিতে রচিত কয়টা ইয়া আছে তোমাদের বইয়ে বলো দেখি, কে পারবা? কয়টা গল্প আছে উত্তম পুরুষের জবানিতে? যে পারবা দেখি সে আসলেই পড়াশোনা করেছো। কয়টা গল্প উত্তম পুরুষের জবানিতে রচিত? উত্তর করো দেখি এই প্রশ্নে। কয়টি গল্প উত্তম পুরুষের জবানিতে রচিত? তিনটা, তিনটা, কেউ বলছো দুইটা? ইয়েস, তিনটা। কি কি? অপরিচিতা উত্তম পুরুষের জবানিতে রচিত। উত্তম পুরুষ কি? উত্তম পুরুষ মানে হচ্ছে যখন যেই ন্যারেশনটা আমি আমরা এমন করে করা হবে। কি বলো দেখি, আমি আমরা এমন করে যখন ন্যারেশন করা হয় তখন সেটা উত্তম পুরুষ হয়, রাইট? এবং সেই জায়গা থেকে তোমাদের আমি ন্যারেশনে গল্প আছে হচ্ছে এক, অনুপম, যে নিজের এবং চারপাশে আমি ন্যারেশনে করে। বিলাসী মৃত, কি বলো দেখি এটা কার ন্যারেশনে? ন্যাড়া। বিলাসী গল্পেও কার ন্যারেশনে? ন্যাড়ার ন্যারেশনে। এই ন্যাড়াই হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তাহলে এবং আরেকটা আছে হচ্ছে রেইনকোট। রেইনকোট কার ন্যারেশনে? নুরুল হুদার ন্যারেশনে। সেই নুরুল হুদা তার আশপাশের গল্প বর্ণনা করে। এই তিনটা, তাহলে উত্তরটা ভুল করবা না, ঠিক আছে? ওকে, তো এই দেখো একটা ব্যবচ্ছেদ অংশ থেকে তোমরা 10টার মতো এমসিকিউ রিলেটেড কোশ্চেন পাবা, যে ভিতরে কিছু শব্দ আসে না, যে আমার পথ গল্পে আত্মনির্ভরশীলতা বোঝানো হয়েছে, এইটা বোঝানো হয়েছে, এরকম কনফিউজিং। এবং তারপরে বিশদ আলোচনা অংশটা পড়বা। এই বিশদ আলোচনা অংশটা পড়লে আমি তোমাদের বলবো 90% এমসিকিউ তোমাদের কভার্ড। এবং এইখান থেকেই বহুপদী তোমাদের 3টা কোশ্চেন আসবে। এই বহুপদীতেই সবসময় তোমরা মাইর খাও, বহুপদীতেই তোমরা সবসময় মাইর খাও। এই জন্য একটা খুব ছোট্ট টেকনিক শেখায় দিই। ছোট্ট টেকনিকটা হচ্ছে তোমাদের জন্য, যে যখনই তোমরা, আবারও বলছি, যখনই তোমরা একটা শব্দ পড়বা আত্মনির্ভরশীল, মানে যে নিজের উপর নির্ভর করে, রাইট? তাহলে এই রিলেটেডের উপর কি বলো দেখি, এই রিলেটেড শব্দগুলো তোমরা জানার চেষ্টা করবা, ঠিক আছে? অহংকার, অহংবোধ কিন্তু একই শব্দ। বহুপদীতে মোস্ট অফ দ্য টাইম যদি প্রবন্ধ থেকে কোশ্চেন করে রিলেটেড সমার্থক শব্দ দেয়। এই রিলেটেড সমার্থক শব্দগুলো মনে রাখবা, এবং বহুপদী কোশ্চেন 90% টাইম খুবই সহজ হয়। তুমি যদি গল্পটা পুরোপুরিভাবে জানো, কোন ক্যারেক্টারের মাঝে কি নাই সেটা তুমি জানবা। যেমন আমার পথ গল্পে কোন বিষয়টি তুলে ধরা হয়েছে? আমার পথ গল্পে কিন্তু মানব কল্যাণের কথা বলা নাই। মনুষ্য ধর্মই সবচেয়ে বড় ধর্ম, এই কথাও কিন্তু আমার পথ প্রবন্ধে বলা নাই। এটা মানব কল্যাণের কথা। তাহলে আমার পথ যখন তুমি পড়ছো, আমার পথের পুরো থিমটাই হচ্ছে আমি আত্মনির্ভরশীল হব, নিজে আত্মনির্ভরশীল হয়ে আমার সমাজকে আমি সুন্দর করব। এটাই হচ্ছে এটার থিম। এখানে তো আর বলেনি যে আমরা মানুষের সাহায্য করব, মানুষের সাহায্য করাই আমাদের ধর্ম, এরকম কোনো কথাবার্তা আমার পথে কিন্তু নাই। ক্লিয়ার ভাইয়া? যদি ক্লিয়ার হয় বলো যে ভাইয়া হ্যাঁ ক্লিয়ার, ঠিক আছে? ঠিক আছে, তো এইগুলোই হলো তোমাদের বেসিক আলোচনা। এবং আজকের আর গদ্যের এমসিকিউগুলো আমি তোমাদেরকে কি করব বলো দেখি, আমি তোমাদেরকে পিডিএফ অনুসারে দিয়ে দিব। এবং তার বাইরে থেকে এখন তোমরা কি বলো, এমসিকিউ প্র্যাকটিস করবা? চলো, আমরা যেহেতু গদ্য নিয়ে আলোচনা করছি, পিডিএফ প্র্যাকটিস, এমসিকিউ প্র্যাকটিস করবা কিনা যারা ক্লাস করছো তাদের উপরে, ঠিক আছে? পারো না কারণ খুব বেশি লিখতে যাও।
এখন হাতের লেখার গতি যদি না থাকে সেটা তোমার সমস্যা। তুমি খুব সহজভাবেই একটা, এই কয়টা কথা বললাম আমি, এই কয়টা কথা লিখতে কতক্ষণ লাগার কথা, যদি তুমি হাতের বেশি না লিখে থাকো এখন থেকেই টানা কয়েকদিন হাতের লেখার গতি বাড়ানোর চেষ্টা করো। ঠিক আছে, করবে? ওকে, ঠিক আছে। তাহলে চলো আমরা এখন গদ্যর অনেক আলোচনা হলো, আমরা পদ্যের কিছু এমসিকিউ সলভ করি। ওকে, এই যে তোমাদের জন্য এক গাদা এমসিকিউ আছে। পদ্য পদ্য পদ্য, আরো দূরে যেতে হবে। বিদ্রোহী করি, চলো। বিদ্রোহী নিয়ে তোমাদের অনেক কনফিউশন থাকে, আর তোমাদের যদি এখন কোনো কনফিউজিং কোশ্চেন থাকে পড়ার মাঝেই ভাইয়াকে করতে পারো। ওকে, প্রথম প্রশ্ন, বিদ্রোহী কবিতায় কোন কোন থেকে ওঙ্কার ধ্বনি ধ্বনিত হয়? প্রশ্নটা খুব ভালো করে পড়বা, এবং এগুলোই কিছু কনফিউজিং শব্দের সমার্থক শব্দ না জানার কারণে তোমরা অনেকেই কিন্তু ভুল করো, এবং বাসায় আসে বলো আমি তো জানি, কিন্তু তুমি আসলেই জানো না। বিদ্রোহী কবিতায় কোন কোন থেকে ওঙ্কার ধ্বনি ধ্বনিত হয়? আবারও প্রশ্ন কি, বিদ্রোহী কবিতায় কোন কোন থেকে ওঙ্কার ধ্বনি ধ্বনিত হয়? ভয় কিভাবে দূর করবা? ঠিক আছে, এটাই বলছি, যেহেতু বিদ্রোহী কবিতার সাহসে। শোনো, তুমি পরীক্ষার হলে যাও, পরীক্ষার হলে গিয়ে তোমার ভয় কি, যে আশেপাশে কি হচ্ছে? সব মোস্ট অফ দ্য টাইম ভয় তোমার এটা থাকে যে তুমি পারো না। তো আবারও বলছি, ভয় তুমি তখনই পাবা যখন তোমার কনফিডেন্স নাই, তুমি পরীক্ষার আগের দিন সকাল 10টা পর্যন্ত পড়েও তোমার সিলেবাস কমপ্লিট করতে পারো নাই, তোমার ভয়টা তখন হবে। বাট তুমি সিলেবাস কমপ্লিট করছো, সকালবেলা উঠে আরেকবার দেখে গেছো, সেই জায়গায় তোমার ভয়টা কিন্তু থাকবে না। তো তোমার আসল সমস্যা কিন্তু ওই মূলে সিলেবাস কমপ্লিট হয়নি, লাস্ট মোমেন্টে তাড়াহুড়া করে পড়ে যায়, এদিক ওদিক কে কি দেখতেছে আর কে কি দেখতেছে না এটা নিয়ে আলোচনা করতে করতে তোমার সময় শেষ। তো সেইটা বাদ দিয়ে আবারও বলছি, এই পরীক্ষার সময় এসে এখানে সেখানে তোমাদের মহসিন স্যার তোমাদের কতগুলো ক্লাস নিচ্ছে দেখছো ইংরেজির? কেন নিচ্ছে? স্যারও তো আসে, এই বাচ্চারা এইটা পড়বা এরকম করে একটা ক্লাসে আসে, ফুল একটা শর্ট সাজেশন দিয়ে গেল যে এখান থেকেই কমন আসবে। পরীক্ষার হলে যায় যে আগে কিছু চটি শিট বের হয় না যে এইটা থেকে প্যারাগ্রাফ কমন আসবে, কত যে বড় ভাইয়াদের বাস খাইতে দিছো, শীটের সবগুলো প্যারাগ্রাফ পড়ে গেছে আর ওই প্যারাগ্রাফ কমন আসে নাই। তো সোজা বলছি, কমন আসার সাজেশনের বেস্ট নিয়ম হচ্ছে যা বইয়ে আছে সেটাকে শর্ট করে সুন্দর করে সাজায় সবগুলোই পড়তে হবে। সব যদি পড়ো তোমার তো সব কমন আসবেই, বেসিক রুল এটা না? তুমি যদি এখন ওটা থেকে শর্ট করো আর ওই টিচারের মাথায় তখন মনে হলো না আমি অন্য জিনিসটা দিব, তখন কি করবা? কোশ্চেন প্যাটার্ন প্রত্যেক বছর চেঞ্জ হয়, এই জিনিসটা বোঝার মতো ক্ষমতা এখনও কিছু শিক্ষকের যে আসলো না কেন এটা আমি বলতে পারি না। ঠিক আছে, এতবারও বাস খাওয়ার পরে তারপরও প্রত্যেক বছর তোমাদের সামনে এই সাজেশন দেন এই জিনিসটা আসে। তো যারা বলছো ক ক ক মরু মরু মরু, ভুল ভাইয়া, উত্তর হবে পূর্ব। উত্তর কোন দিক হবে? উত্তর হবে পূর্ব দিক। যারা উত্তর দিয়েছো সবার ভুল। বুঝতে পারছো? উত্তর মরু কোনোভাবেই হবে না। ঈশান কোণ থেকে আসে ওঙ্কার ধ্বনি। কি কোণ থেকে? ঈশান কোণ থেকে ওঙ্কার ধ্বনি আসে। এই ঈশান কি ভাইয়া? এই ঈশান হচ্ছে গিয়ে তোমার, ঈশান শব্দের অর্থ হচ্ছে পূর্ব দিক। ঈশান শব্দের অর্থ কি? ঈশান শব্দের অর্থ হচ্ছে পূর্ব দিক। ঈশান কোণ থেকে আসে ওঙ্কার ধ্বনি, ঈশান মানে হচ্ছে পূর্ব। তো যারা খুব কনফিডেন্টলি মরু দাগাচ্ছিল সবার উত্তরটা ভুল। এই জন্য তোমাদেরকে বেশ কিছু শব্দার্থ আছে, যেমন আমি তোমাদের একটা শর্ট টেকনিক শিখাই দিই শব্দার্থের, সেটা হচ্ছে গ্রীষ্মের দুপুরে দেখলাম ভুলে গেলাম। কি? গ্রীষ্মের দুপুরে দেখলাম ভুলে গেলাম। গ্রীষ্মের দুপুরে
এটা থেকে তোমাদের অ্যাডমিশনে 3টা কোশ্চেন কমন অলরেডি এই তোমাদের আগের ভাইয়াদের চলে আসছে। দেখলাম, ভুলে গেলাম। কেউ আমার এই টেকনিক মনে আছে? যারা ভাইয়াদের সাথে আগে থেকে ক্লাস করে আমার, তারা জানে গ্রীষ্ম মানে হচ্ছে নিদাগ। নিদাগ শব্দের অর্থ গ্রীষ্ম। গ্রীষ্মের দুপুরে দেখলাম, সন্ধ্যায় ভুলে গেলাম। দেখা, দেখার হচ্ছে নেহারি। নেহারি মানে কি? এই যে এখন হচ্ছে কি কুরবানির ঈদ চলছে, গরুর পাটা থেকে সেই একটা খাবার রান্না হয়, সেটাকে বলা হয় নেহারি। সেই নেহারি এটা না, এই নেহারি মানে হচ্ছে দেখা। সন্ধ্যার শব্দার্থ হচ্ছে প্রদোষ। সন্ধ্যার শব্দার্থ কি? প্রদোষ। এবং ভুলে গেলাম, ভুলে যাওয়া, বিস্মৃত হওয়া হচ্ছে কি বলো দেখি? পাশুরি। সবার পছন্দের পাশুরি গানটা আছে না, সেটা বাংলায় উচ্চারণ হয় পাশুরি। তাহলে গ্রীষ্ম নিদাগ, দেখলাম নেহারি, সন্ধ্যা প্রদোষ এবং ভুলে গেলাম পাশুরি। গ্রীষ্মের দুপুরে দেখলাম, সন্ধ্যায় ভুলে গেলাম। ঠিক আছে, এই ছোট্ট একটা টেকনিক মনে রাখতে পারো। ওকে, চলো এখন আমরা নেক্সট কোশ্চেনে যাই। সেটাই, আমিও তোমাদেরকে মিস করি। তোমাদের অ্যাডমিশনের ক্লাস আবার সেকেন্ড টাইম ব্যাচ দিয়ে আজকেই শুরু হবে জার্নি। আবার হচ্ছে সেকেন্ড টাইম ব্যাচের ক্লাস থেকে। তোমাদের সাথে অনেক দিন দেখা হচ্ছে না, তাই না? আর সমস্যা নেই, তোমাদেরকে ক্যারিয়ার সেন্ট্রিক ক্লাস তোমাদের আমি কিছুদিন পরেই শুরু হবে, ভাইয়ার সাথে আবার তোমাদের দেখা হবে। তোমাদেরকে এত সহজে ছাড়ছি না। তো নেক্সট কোশ্চেন যাও। বিদ্রোহী কবিতায় নিচের কোনটি কবির চরিত্রে প্রকাশ পেয়েছে? আবারও কি প্রশ্ন হচ্ছে, বিদ্রোহী কবিতায় নিচের কোনটি কবির চরিত্রে প্রকাশ পেয়েছে? আত্মজাগরণ, উচ্ছৃঙ্খলতা, অভিনয়, বঞ্চনা। এটা সবাই বুঝতে পারতেছো কেন? এই লাইনটা মনে রাখো, বিদ্রোহী কবিতা থেকে এই লাইনটা তুমি সৃজনশীলে সব সময় লিখবা। কি লিখবা? বিদ্রোহী কবিতায়, এই লাইনটা সবাই খাতায় লিখে নাও। বিদ্রোহী কবিতায় সৃজনশীলে টিচারের দৃষ্টি আকর্ষণ করার মতো একটা লাইন হচ্ছে, বিদ্রোহী কবিতায় আত্মজাগরণে উন্মুখ কবির সদম্ভ প্রকাশিত হয়েছে। কি বলো দেখি? বিদ্রোহী কবিতায় আত্মজাগরণে উন্মুখ কবির সদম্ভ প্রকাশিত হয়েছে। বিদ্রোহী কবিতায় আত্মজাগরণে উন্মুখ কবির সদম্ভ প্রকাশিত হয়েছে। এই লাইনটা লিখে রাখো, এটা সবগুলো সৃজনশীলে তোমরা বের হতে পারবা। ঠিক আছে, ওকে। তাহলে আত্মজাগরণ, এই লাইনটা তোমরা ব্যবহার করতে পারো। এবং আজকের ক্লাসের আগে আমি প্রমোশনাল কোনো রিল দেইনি, সে কারণে তোমরা অনেকেই ক্লাস সম্পর্কে জানো না, বা তোমার ফ্রেন্ড সার্কেলেও অনেকে জানে না। আসলে ঈদের ছুটি থেকে চলে আসলাম, সাথে এসে তোমাদের ক্লাস নিলাম। তো তোমাদের ফ্রেন্ডদেরকে গ্রুপে জানিয়ে রাখবো আগামীকালকের ক্লাসটা আরও ইন ডিটেলস হবে তোমাদেরকে নিয়ে। তো সেই ক্লাসটা কেউ মিস করবা না, ঠিক আছে? সেই ক্লাসটা লেন্দি হবে অনেকক্ষণ, একই সাথে তোমাদেরকে সেই ক্লাসে ইন ডিটেলস আরও অনেক কিছু পড়া হবে। ওকে, তো ফ্রেন্ডদেরকে জানাবা, ক্লাসে বেশি করে মেনশন করবো, যেন আগামী ক্লাসটাতে আমরা আরও বেশি অডিয়েন্সদের নিয়ে ক্লাস করতে পারি একসাথে সবাই। এখন চলো নেক্সট কোশ্চেনে যাই। কবি নিজেকে কার কঠোর কুঠার হিসেবে কল্পনা করেছেন? কবি নিজেকে কার কঠোর কুঠার হিসেবে কল্পনা করেছে? শ্যাম, দুর্বাসা, পরশুরাম, মহাপ্রলয়। আগামীকালকের ক্লাসও 2:30 মিনিটে, আগামীকালকের ক্লাসও 2:30 মিনিটে। কবি নিজেকে কার কঠোর কুঠার হিসেবে কল্পনা করেছেন? 2:30 মিনিট। ফোনের সাউন্ড বাড়াও ভাইয়া, আমি ফোনের ফুল সাউন্ড দিলে তো আমার এইখানকার ফোনের কথা তুমি এখানে শুনতে পাবা। আবার আমি
চেক করে দেখেছি, তোমার ফোনের সাউন্ডটা একটু বাড়িয়ে নাও, ঠিক আছে? এবং ক্লাসের শেয়ার কিন্তু তোমরা এখনো 200 রাউন্ড করোনি, তোমাদেরকে টাইম দিছি না। তোমাদের সাথে আমার রিলেশন হচ্ছে যে আমি যখন পড়াবো ওরকম প্রমোশনাল কোনো কথাবার্তা পড়ার টাইমে আমি ঢুকাবো না, শুধু পড়ায় যাব, আর তোমাদের কাজ হবে যে শেয়ার করা, গিভ অ্যান্ড টেক রিলেশন, মাথায় রাখো। তো অবভিয়াসলি যত পারো শেয়ার করবা, সর্বোচ্চ শেয়ারকারীর কালকের ক্লাসের এমবির জন্য রিচার্জ পায়ে যাবা, সমস্যা নাই, ঠিক আছে? নিজেকে কার কঠোর কুঠার হিসেবে কল্পনা করেছে? সবাই উত্তর করছো পরশুরাম, রাইট? হ্যাঁ, কবি হচ্ছে পরশুরামের কঠোর কুঠোর। কিসের কঠোর কুঠোর? পরশুরামের কঠোর কুঠোর। এরকম করে তোমাদের বিদ্রোহীর যে সাজেশনটা আছে না, সেই সাজেশনটাতে দেওয়া আছে যে কবি নিজেকে কার কিসের সাথে তুলনা করেছেন? পরশুরামের কঠোর কুঠোর। বলরামের কি? বলরামের হল। এই একবারে কবি নিজেকে কিসের সাথে? বলরামের হল। এবং কিসে হল? বলরামের স্কন্ধে হল। বলরামের কিসে হল? স্কন্ধ। স্কন্ধ মানে হচ্ছে কাঁধ। স্কন্ধ মানে কি? বলরামের কাঁধে হল। হল মানে কি? লাঙল। কবি নিজেকে আরো কিসের সাথে তুলনা করে হচ্ছে বলো দেখি? কবি নিজেকে পৃথিবীর কিসের সাথে তুলনা করেছে? কবি নিজেকে পৃথিবীর অভিশাপ হিসেবে তুলনা করেছে। কবি নিজেকে কিসের অভিশাপ? পৃথিবীর অভিশাপ। কবি নিজেকে কোন রথের সারথি? কবি নিজেকে অভিশাপ রথের সারণী হিসেবে, সারথি হিসেবে তুলনা করেছে, ঠিক আছে? তারপরে কি বলো দেখি? কবি নিজেকে কার শিষ্য হিসেবে তুলনা করেছে? কবি নিজেকে বিশ্বামিত্রের শিষ্য হিসেবে তুলনা করেছে। কবি নিজেকে কার শিষ্য? বিশ্বামিত্রের শিষ্য হিসেবে তুলনা করেছে। কবি নিজেকে কিসের দণ্ডের সাথে তুলনা করেছে? কবি নিজেকে মূলত মেইন যেটার অর্থ আসে, কবি নিজেকে দণ্ডের সাথে তুলনা করেছে। এই দণ্ড কার? এই দণ্ড হচ্ছে যম। যমকে? যম হচ্ছে তোমার কি? মৃত্যুর দেবতা বা ধর্মরাজ, ঠিক আছে? ধর্মরাজের দণ্ডের সাথে তুলনা করেছে। কার দণ্ড? ধর্মরাজের দণ্ডের সাথে তুলনা করেছে। কবি আরো নিজেকে কিসের সাথে তুলনা করেছে? সবগুলো একবার রিভিশন দিয়ে নাও, মাথায় ঢুকায় নাও। কবি নিজেকে কার ছেলের সাথে তুলনা করেছে? কবি নিজেকে ইন্দ্র আর ইন্দ্রাণীর ছেলে জয়ন্তের সাথে তুলনা করেছে। কবি নিজেকে কার বাঁশির সাথে তুলনা করেছে? কবি নিজেকে অরফিয়াসের বাঁশির সাথে তুলনা করেছে। কার? অরফিয়াসের বাঁশরি আর শ্যামের হাতের বাঁশরি। বাঁশি কার? অরফিয়াসের। আর কার বলো দেখি? শ্যামের হাতের বাঁশির সাথে। শ্যামকে কৃষ্ণের হাতের বাঁশির সাথে তুলনা করেছে, ঠিক আছে? তারপর কবি নিজেকে কি? ইন্দ্রাণী সুত। ইন্দ্রাণী সুত হচ্ছে জয়ন্ত। ইন্দ্রাণী সুত জয়ন্তের সাথে কেন তুলনা করেছে? দ্বিমুখ চেতনার জন্য। জয়ন্তের এক হাতে কি? জয়ন্তের হাতে হচ্ছে চাঁদ, আর ভাল মানে কি? ভাল মানে হচ্ছে কপাল। কপালে কি? কপালে সূর্য। কপালে হচ্ছে সূর্য। তাহলে কবি নিজেকে দৈত্য চেতনায় কার সাথে তুলনা করেছেন? ইন্দ্রাণীর সুত অর্থাৎ ইন্দ্রের ছেলে, ইন্দ্র এবং ইন্দ্রাণীর ছেলে জয়ন্তের সাথে তুলনা করেছে, যার কপালে বা কপালে কি বলো দেখি? সূর্য অর্থাৎ রণতুর্যের সাথে, এবং হাতে চাঁদের দ্বারা। একই সাথে কি বলো দেখি? যুদ্ধ চেতনা এবং অসহায় মানুষের প্রতি ভালোবাসার দৈত্য চেতনা কবি কাজী নজরুল ইসলামের মাঝে প্রকাশিত হয়েছে, ঠিক আছে? হ্যাঁ, তারপর বিশ্ববিধাত্রীর বিদ্রোহী সুত, রাইট, গুড জব। বলতে বলতে এইগুলোই তোমাদের এমসিকিউ এর জন্য জায়গা। কোন লাইন থেকে ইন দ্য মিন টাইম কোন কোশ্চেন আসবে তুমি বলতে পারবা না, সে কারণে সব মনে রাখতে হবে। ছেলে পুলে কার আছে? ইন্দ্র ইন্দ্রাণীর ছেলে হচ্ছে জয়ন্ত। তারপরে কি? মহর্ষি অত্রি। কি বলো দেখি? মহর্ষি অত্রির এবং মাতা কি? অনসূয়ার ও কে আসে বলো দেখি? পরশুরাম। মাতা অনসূয়া এবং মা কি বলো দেখি? এই তার বাইরে অরফিয়াসের পিতার নাম কি? অরফিয়াসের পিতার নাম হচ্ছে গানের দেবতা অ্যাপোলো, এবং মাতাকে? তার মাতা হচ্ছে মিওর ক্যাল্লোপি। এগুলো আমাদেরকে মনে রাখতে হবে। অনেকে বলে মিওর ক্যাল্লোপি, অনেকে বলে মিওস ক্যাল্লোপি। অপশনে যেটা দুইটার একটাই থাকতে পারে, ঠিক আছে? ওকে।
তো এই ছিল বিদ্রোহী কবিতার বেসিক কিছু আলোচনা। আমরা নেক্সট কোশ্চেনে যাই, দেখি চেঙ্গিস খান কোন জাতির যোদ্ধা ছিলেন? এখন কবি নিজেকে চেঙ্গিস খানের সাথে তুলনা করেছেন কেন? এটা খ নাম্বারে আসবে। তোমরা খুব সুন্দর করে মনে করো উত্তর করে দেবা যে চেঙ্গিস খানের সাথে তুলনা করার কারণ হলো চেঙ্গিস খানের মতো তিনি বিদ্রোহী হতে চান। কিন্তু না ভাইয়া, এটার ব্যাখ্যা জেনে রাখো, এই কারণে স্লাইডে কোশ্চেনটা রাখা খুবই গুরুত্বপূর্ণ। কবি নিজেকে চেঙ্গিস খানের সাথে কেন তুলনা করেছেন এটার ব্যাখ্যা অনেক বড় হবে। কেন বড় হবে? কারণ হচ্ছে কবি নিজেকে চেঙ্গিস খানের সাথে তুলনা করেছেন তার মতো সফল হওয়ার জন্য, বিদ্রোহে সফল হওয়ার জন্য। কেন? চেঙ্গিস খান একজন কি অত্যাচারী শাসক হওয়া সত্ত্বেও একজন অত্যাচারী শাসক, তিনি নির্বিচারে প্রচুর অসহায় মানুষকে হত্যা করেছেন। কিন্তু তার এমন নির্বিচার হওয়া সত্ত্বেও তিনি কিন্তু তার উদ্দেশ্য সাধনে সবসময় সফল ছিলেন। কবি কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবিতায় চেঙ্গিস খানের মতন হওয়ার কথা বলেছেন ঠিক এই কারণেই, যেন তিনি এই অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধে চেঙ্গিস খানের মতন অত্যাচারীদেরকে একদম মূল থেকে নির্মূল করে কি হতে পারেন? সফল হতে পারেন। তাহলে কবি চেঙ্গিস খানকে কিসের সাথে তুলনা করেছে বলো দেখি? চেঙ্গিস খানকে তার সফলতার জন্য তুলনা করেছেন। কিসের জন্য? সফলতার জন্য তুলনা করেছেন। ঠিক আছে, এটাতে ট্রিপল স্টার দিয়ে রাখো চেঙ্গিস খানের কাহিনীতে। ওকে, তাহলে কবি নিজেকে চেঙ্গিস খানের কেন? তার সফলতার জন্য। ওকে, নেক্সট কোশ্চেনে আমরা চলে যাই। চেঙ্গিস খানের যোদ্ধারা অনেক ভালো যুদ্ধ করতে পারে, সোজা কথা কবি অন্যায় অর্থাৎ, এবং জেনে রাখো বিদ্রোহী কবিতায় কবি কাদের বিরুদ্ধে বিদ্রোহ করছে বলো দেখি? ইংরেজ শাসন বা ইংরেজ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে। কবির বিদ্রোহী কাদের বিরুদ্ধে? ইংরেজ বা ইংরেজ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে। ঠিক আছে, ওকে। তারপরে চলো, বিদ্রোহী কবিতায় কবি নিজেকে কি হিসেবে ঘোষণা করেছেন? আশীর্বাদ, দীর্ঘশ্বাস, তিনি বলেছেন আমি অভিশাপ পৃথ্বীর, তাহলে পৃথিবীর অভিশাপের সাথে করেছেন। তারপরে বিদ্রোহী কবিতায় অরফিয়াসের পিতাকে আগেই বলেছি, এই কিন্তু অপশনে ঝামেলা আছে। অপশনে কি বলো দেখি? অপশনে ঝামেলা আছে, উত্তর করো এটা। পিকিলিয়ার সহজ এমসিকিউ তো আমি তোমাদেরকে এমনিই করাইতে পারি, তাই না? এমনকি তোমরাও দেখে দেখে করতে পারো, কিন্তু কনফিউজিং কোশ্চেনগুলোই আসলে আনা, যেন তোমরা কি করতে পারো বলো দেখি? ভিতর থেকে প্রশ্নগুলোর উত্তর করতে পারো। সিসিফাস কেন? সবাই ঘ বলতেছো কেন? সিসিফাস কিভাবে হয়? কেউ বলতেছে প্রমিথিউস। এই উত্তর কে করে রে? শুনো, এখন সমস্যা হচ্ছে তার বাপের পরিচয় নিয়ে ঝামেলা আছে, সোজা কথা। অরফিয়াসের বলা আছে অরফিয়াসের পিতা হচ্ছে অ্যাপোলো। অ্যাপোলো কি বলো দেখি? গানের দেবতা অ্যাপোলো, এবং মাতা হচ্ছে মিওর কাল্লোপি। কিন্তু মতান্তরে কি বলো দেখি? মতান্তরে কারো মতে হচ্ছে থ্রেসের রাজা ইগ্রাস। কিসের রাজা? থ্রেসের রাজা ইগ্রাসের পুত্র হচ্ছে অরফিয়াস। তাহলে উত্তর কি হবে? ইগ্রাস। যেহেতু অপশনে অ্যাপোলো নাই, কিন্তু অপশনে যদি অ্যাপোলো থাকতো তখন কিন্তু আমরা ইগ্রাস উত্তর করতে পারতাম না, তখন আমাদেরকে অ্যাপোলোই উত্তর করতে হতো। কেন? সবচেয়ে বেশি পপুলারিটি অ্যাপোলোর ক্ষেত্রেই যায়। কিন্তু কারো কারো মতে তো অপশনে যখন অ্যাপোলো থাকবে না তখন ইগ্রাস হবে, আর অপশনে অ্যাপোলো ইগ্রাস দুটোই থাকলে উত্তর অ্যাপোলো হবে, আর ইগ্রাস অপশনে না থাকলে অ্যাপোলো তো এমনিতেই হবে। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, নেক্সট কোশ্চেনে চলো। কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতার ক্ষেত্রে নিচের কোন তথ্যটি সঠিক? উত্তর করো। কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতার ক্ষেত্রে নিচের কোন তথ্যটি সঠিক? অগ্নিবীণা 1922,
অগ্নিবীণা সবাই ক বলছো, ঠিক আছে। অগ্নিবীণা 1922। এবং এখান থেকে জেনে রাখো খুব সুন্দর কথা, অগ্নিবীণা কাব্যগ্রন্থের দ্বিতীয় কাব্য, প্রথম নয় দ্বিতীয় কাব্য হচ্ছে আমাদের বিদ্রোহী কবিতা। অগ্নিবীণা কাব্যগ্রন্থের দ্বিতীয় কবিতাটা হচ্ছে কি আমাদের বিদ্রোহী কবিতা। তো আমাদের বিদ্রোহী নিয়ে আলোচনা হয়ে গেল প্রায়। বিদ্রোহী নিয়ে আর এমসিকিউ একটা আছে, বিদ্রোহী কবিতায় তরবারি সদৃশ অস্ত্র বিশেষকে কি নামে তুলনা করা হয়েছে, এখান থেকে জেনে রাখো। বিদ্রোহী কবিতায় বেশ কয়েকটা অস্ত্রের কথা বলা আছে, কুঠার, হল, দণ্ড এবং কি বলো দেখি, মাইন, টর্পেডো এবং কি বলো দেখি, কৃপান, এই কয়েকটা অস্ত্রের কথা বলা আছে। তার মধ্যে কৃপানটা হলো কি বলো দেখি, কৃপান হচ্ছে তরবারির মতো অস্ত্র, তরবারির মতো দেখতে এক ধরনের অস্ত্র। কৃপান কি বলো দেখি, তরবারির মতো দেখতে এক ধরনের অস্ত্র। এবং একই সাথে বিদ্রোহী কবিতায় কিন্তু কবি নিজেকে কি কিসের সাথে বলো দেখি, দেবতা শিবের সাথেও অনেক জায়গায় তুলনা করেছেন। যেমন পিনাক পানি, পিনাক পানিতে কেন বলা হয় বলো দেখি, পিনাক মানের ধনু ধারণ করেন, পিনাক কি বলো দেখি, ধনু ধারণ করেন, এবং পানি মানে যিনি বহন করেন, পানি মানে যিনি বহন করেন, পিনাক পানি মানে দেবতা শিবের সাথে পিনাক পানির জন্য তুলনা করেন, এবং তার তাণ্ডব নৃত্যের জন্য তুলনা করেন নটরাজ, এটাও কি দেবতা শিবের সাথে তুলনা। তিনটা জায়গায় নটরাজ